পুতুল কোথায়? কাল থেকে একবারও তাকে দেখলাম না। সে নিজের বন্ধুর বাড়ির আছে। কাল শান্তর জন্মদিন ছিল। শান্ত জেদ ধরেছে পুতুল না গেলে ওকে কাটবে না, তাই মেয়েটাকে ওখানে রেখে আসতে হলো। দুটো যতই মারামারি করুক না কেন, দিন শেষে একজন অন্যজনকে ছাড়া কিছুই বোঝে না। বাসায় আসবে কবে? আসবে কবে কি? আসার সময় প্রায় হয়ে এলো। আমি তো ভাবছি এখনো কেন আসছে না। পুতুল কি আমাকে মেনে নেবে? মানবে না কেন? পুতুল তো আর বাচ্চা নয় যে তাকে এইটা সেইটা বুঝিয়ে রাজি করিয়ে নেবেন। বাচ্চা নয় তো কি, মাত্র 8 বছর বয়স। বাবার কাছে মেয়েরা হয়তো সবসময় ছোটই থাকে। পুতুল কিন্তু যথেষ্ট বড় হয়েছে, বোধশক্তিও হয়েছে। সে যদি আমাকে মা হিসেবে মানতে না চায় তো? সাজিদের কপালে চিন্তার ছাপ ফুটে উঠল। চারুর কথা নেহাত ফেলে দেওয়ার মতো নয়। বিয়েটা করার আগে সম্ভবত একবার পুতুলের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। সাজিদের চিন্তাভাবনার মাঝেই ক্রলিং বেলের আওয়াজ পাওয়া গেল। খুলে দেব নাকি এখনো মেয়ের থেকে দূরে থাকতে বলবেন? আপনি যদি আমার মেয়ের মা হতে রাজি থাকেন তাহলে অবশ্যই খুলে দেবেন। আমি আপনার উপর বিশ্বাস রাখতে চাই, মা কখনো সন্তানের ক্ষতি চাইবে না, কিন্তু আপনি যদি পুতুলকে না মানতে পারেন তবে দয়া করে ওর থেকে দূরে থাকবেন। আপনি তো আমাকে বিশ্বাস করেছিলেন সাজিদ, তাহলে আজ এ প্রশ্ন উঠছে কেন? আমি আপনাকে আমার স্ত্রী রূপে বিশ্বাস করেছি, ভালোবেসেছি। আমি আপনাকে আমার জীবনসঙ্গিনী হওয়ার প্রস্তাব করেছিলাম, আমার মেয়ের মা হওয়ার প্রস্তাব নয়। আপনি যদি আমার মেয়ের দায়িত্ব নিতে না চান আমি জোর করব না। আমি আমার মেয়েকে ভালোবাসতে পারবো। তবে হ্যাঁ, আমাকে ভালোবাসার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। আর যদি আপনার মেয়ের মা হওয়ার দায়িত্বও নিতে চাই, আমার কোনো আপত্তি নেই, শুধু বলবো ওকে একটু ভালোবাসবেন। মায়ের ভালোবাসার কাঙাল সে ছোট থেকেই। তবে আমার মেয়েকে ভালো না বাসলেও কষ্ট দেবেন না চারুলতা। আমি সহ্য করতে পারবো না। আবারও ক্রলিং বেল বেজে উঠল। চারু আর কথা বাড়ালো না, চুপচাপ এগিয়ে গেল দরজার কাছে। দরজার কাছে আসতেই দেখা গেল নাজমা বেগমকে। তুমি আবার উঠে এলে কেন মা? আমিই তো খুলে দিতাম। আমি খুলে দিচ্ছি। আপনি রেস্ট নিন আন্টি। আন্টি বলবে এখনো, মা ডাকবে না। চারু প্রতিউত্তরে একটু মুচকি হাসল, তবে তার মন এখনো জানে না নাজমা বেগম মা ডাকটি শোনার উপযুক্ত কিনা। একজন অনুপযুক্ত মানুষকে মা ডেকে মা ডাকটাকে অসম্মান করার ইচ্ছে হলো না চারুলতার। সে গিয়ে দরজাটা খুলে দিল। চারুলতাকে দরজা খুলতে দেখে অবাক হলো পুতুল। এতদিনে কখনো এমন হয়নি। পুতুল একটু হেসে বলল, কেমন আছো আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো। তোমার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে কেমন কাটলো? ভালো। পাপা কোথায় আন্টি? ঘরে আছে। পুতুলের কাছে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। সবকিছু ঠিক থাকার সত্ত্বেও ঘরটা এলোমেলো লাগছে, কিন্তু পুতুলের বাচ্চা মস্তিষ্ক সেই এলোমেলো জিনিসটা কি তা ধরতে সক্ষম হচ্ছে না। সে ধীর পায়ে এগিয়ে গেল সাজিদের ঘরের দিকে। সাজিদ তাকে দেখেই একটু মিষ্টি হেসে বলল, কেমন আছো মাম্মাম? সাজিদের ঘরে প্রবেশ করতেই বেশ বড় একটা ধাক্কা খেল পুতুল। বিছানায় দুটো বালিশ, কাভার্ডের এক পাশের একটু অংশ খোলা, সেখানে দেখা যাচ্ছে নীল রঙা এক শাড়ি। এই শাড়িটি কার সেটা পুতুল জানে। এই শাড়িটি দিয়েই চারু তাকে শাড়ি পরানো শিখিয়েছিল। ড্রেসিং টেবিলে বেশ কিছু সাজগোজের জিনিস এবং গহনা, ঘর থেকেও মেয়েলি একটা গন্ধ ভেসে আছে। এইটা অবশ্য পুতুল বুঝতে পারল না। পুতুল ধীরে ধীরে খাটে এসে বসল। চারুলতা আন্টির জামাকাপড় তোমার ঘরে রাখা কেন পাপা? সাজিদ কিছুটা বিভ্রান্ত হল। পুতুলের চোখে মুখে স্পষ্ট কৌতূহল। আজ অবধি নাজমা বেগম ছাড়া অন্য কোনো মেয়েকে সে সাজিদের ঘরে দেখেনি। বাইরে থেকে কেউ দেখা করতে এলেও সে ড্রয়িং রুমেই বসে থাকত। সাজিদ নিজের ঘরে আসার অনুমতি কাউকেই কখনো দেয়নি, এমনকি পুতুলের মা অবধি ডিভোর্সের পর এই ঘরে আসতে পারেনি।
পুতুল কখনোই সাইমার সাথে দেখা করেনি। সে সাজিদের ঘরে দরজা বন্ধ করে থাকত। যেই মা এতদিন ওর সাথে দেখা করেনি সেই মায়ের আর দেখা করার প্রয়োজন নেই বলেই সে মনে করে। খুব অভিমান তার মায়ের উপর। পুতুলের পিছু পিছু চারুও ঘরে প্রবেশ করল। পুতুলের প্রশ্ন সে শুনেছে। সাজিদের মুখে চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছে। সে কিভাবে শুরু করবে তা ঠিক ভেবে উঠতে পারল না। মাম্মাম। হুম। আন্টিকে তোমার কেমন লাগে? আন্টি তো ভালোই। আন্টি দেখতে কত সুন্দর করে কথা বলে, গান গায়। আমার তো খুব ভালো লাগে। আমি বড় হয়ে আন্টির মতোই হতে চাই। তাই নাকি মাম্মাম? হুম। তো কেমন হয় যদি তোমার আন্টি সবসময় আমাদের সাথে থাকে? সবসময় আমাদের সাথে থাকবে। হুম। কিভাবে? ধরো তোমার মা হয়ে। পুতুলের মুখ হঠাৎই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল তীব্র বিষাদ। তুমি বিয়ে করে নিয়েছো পাপা? এভাবে? পুতুলের কণ্ঠে কিছু ছিল, সাজিদ সম্পূর্ণ দিশেহারা হয়ে গেল। মাম্মাম, তুমি আমার জন্য সৎ মা এনেছো। মাম্মাম তুমি? সেও কি নিশুর মায়ের মতোই হবে? নিশুর মা মারা যাওয়ার পর ওর বাবা আবার বিয়ে করে আনে, তারপর থেকেই ওর সৎ মা ওকে অনেক কষ্ট দেয়। তুমি আমার জন্য সৎ মা কেন আনলে পাপা? এর চেয়ে তো ভালো ছিল তুমি আমাকে আমার মাই এনে দিতে। সে তো অন্তত আমাকে কষ্ট দিত না। এতক্ষণ যাবৎ সকল ঘটনাই প্রত্যক্ষ করছিল চারু। তার কোনোরকম অনুভূতিই হচ্ছে না। ও সম্ভবত এসব কিছুর জন্য প্রস্তুতি ছিল। চারু একবার পুতুলকে ডাকল। পুতুল ওর দিকে তাকালো কিন্তু কোনো উত্তর করল না। পুতুল, মা, তোমার কি মনে হয় আমি এমন কেউ যে বাচ্চাদের অত্যাচার করি? নিশুর মা কেউ এমন মনে হয় না। সেও খুব সুন্দর দেখতে। নিশুর মাকে টেনো না এখানে। তুমি আমাকে দেখো। কি মনে হয় আমাকে দেখে? চারুর কণ্ঠস্বরে কিছু একটা ছিল যা খুব সহজেই পুতুলের মনে জায়গা করে নিল। সত্যিই বাচ্চারা খুব সহজ সরল হয়। তাদের যেভাবে খুশি গড়ে নেওয়া যায়। চারুর কণ্ঠস্বরেই বোধহয় এমন মায়া ছিল। তুমি কি সত্যিই নিশুর মায়ের মতো ব্যবহার করবে না আমার সাথে? আমার ভালো মা হবে। আপনি যে কাইল চারুরে নিয়া বাইরে গেলেন ওরে নিয়া আসলেন না কেন? ওরে কোথায় রাইখা আসলেন? আমি তো বলছিলাম এখন থেইকা ও আমাগো সাথেই থাকবো। কালকের কথা টানতাছো কেন? তাইলে টানমু না। আমি কাইল তাড়াতাড়ি ঘুমায়া গেছি, আপনি কখন আইছেন টের পাই নাই। ভালা কাম করছো। এখন আমার মাথা না খাইয়া যাও, নাস্তা বানাও। কিন্তু চারুর সংসার আছে। নিজের সংসার রাইখা ও তোমার কাছে আইসা পইরা থাকবো কেন? চারুর সংসার আছে মানে? ওর বিয়া হইল কবে? কাল। আপনি কি আমার সাথে মজা নিতাছেন? মজা নিমু কেন? ওর কি বিয়া হইতে পারে না? পারবো না কেন? কিন্তু আমি তো কিছুই জানতাম না। ও কি কোনো জায়গায় স্বাক্ষর করছে তোমারে না জানায়া ও বিয়া করব না? তা হইব কেন? কিন্তু আপনি আমারে জানাইলেন না কেন? আমিও যাইতাম। হঠাৎ এর মধ্যে কিছু জানাইলেন না, শুনাইলেন না। তোমার এই অপয়া চেহারা নিয়া কোনো শুভ কাজে গেলে সেই শুভ কাজ নষ্ট হইবই। তোমারে কোন দুঃখে আমি এমন এক জায়গায় নিয়া যামু? নিজের চেহারা কোনোদিন আয়নার দেখছো? ফাতেমা ভীষণ রকম অপমানিত বোধ করল। চোখ জলে ভরে এলো। হামিদের অবহেলাগুলো আর সহ্য হচ্ছে না। আপনি আমারে কথায় কথায় এমন অপমান করেন কেন? তুই কি সম্মানের যোগ্য যে তোরে সম্মান করমু? নিজের চেহারা দেখছো সায়নায়? হ, দেখছি। ভালো কইরাই দেখছি। আপনি কেন দেহেন নাই? আমি কি আপনেরে জোর কইরা কইছিলাম আমারে বিয়া করেন? তাইলে বিয়া কইরা এমন অপমান কেন করবেন আমারে? ওইটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু পোড়া কপাল শোধরানোর উপায় নাই। আপনি বাপ হিসাবে খুব ভালো হইতে পারেন, ভাই হিসাবে আদর্শ ভাই হইতে পারেন, কিন্তু জামাই হিসেবে আপনি জঘন্য। আপনের মতো জামাই যেন আমার শত্রুরও না হয়।
এতই যখন আমারে নিয়া সমস্যা, জানা তোর বাপের বাড়ি যা। আমিও দেখমু তোরে কয়দিন রাখে। আইজ যাওনের জায়গা নাই দেখাই আপনি আমারে এমন অবহেলা করেন। যেই দিন থাকমু না ওই দিন বুঝবেন আমি কি ছিলাম। হায় রে ফ্যামিলি ড্রামা, কতবার তো কইলি এই কথা, আজ অবধি তো গেলি না। তুই গেলে আমি একটা সুন্দর মায়া বিয়া কইরা আনমু। দেখ আমার মায়ার দিকে চায়া দেখ, একবারে পরীর মতো হইছে। তোর লগে থাকলে কালা হইয়া যাইব। তুই গেলে আমরা বাপ মায়া দুইজনেই বাঁচি। কবে যাবি? ফাতেমা চোখের জল বাঁধ মানতে চায় না। আর কত অপমানিত হতে হবে তাকে, আর কত অবহেলা সহ্য করতে হবে। মাঝে মাঝে ইচ্ছা হয় গলায় দড়ি দিতে, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেওয়া হয় না। মেয়েটা না আসলে বোধ হয় ঠিকই ফাতেমা গলায় তারা চিহ্ন দিয়ে হামিদের পথের কাঁটা সরিয়ে দিত। এমন জীবন আর সহ্য হয় না। বিষণ্ণ মুখে সে চলে গেল নাস্তা বানাতে। কিছু মানুষের জন্মই হয় অবহেলা পাওয়ার জন্য, মৃত্যুর আগ অবধি তারা কেবল অবহেলাই সহ্য করে যায়। নাস্তা বানানোর প্রায় শেষ পর্যায়ে হামিদ রান্নাঘরে এলো। ফাতেমা দেখেও এক প্রকার না দেখার ভান করল। এক গ্লাস পানি দাও তো। হামিদের দিকে না তাকিয়েই ফাতেমা গ্লাসে পানি ঢেলে দিল। হামিদ ফাতেমাকে পাশে বসে পড়ল। আরে আরে কি করেন, এইখানে বহেন কেন? তোমার কি বিন্দুমাত্র আক্কেল নাই? পানি আবার কেউ দাঁড়ায়া খায় নাকি? ঘরে বইসা খান, এইখানে গরমের মধ্যে। তোমার মতো আজব মায়া আমি দুনিয়ায় আর দেহি নাই, বুঝছো? আমি তোমারে এত অপমান করি তাও আমার কথা এত ভাবো কেন? জামাইয়ের পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আপনের কথা না ভাবলে আর কার কথা ভাবমু? কে কইছে জামাইয়ের পায়ের নিচে বেহেশত? এমন কোনো হাদিস নাই, তবে জামাইয়ের স্থান অনেক উপরে, মাইনা চলতে হয়। আমার মা যে কইত, তিনি সম্ভবত ভুল জানতেন। হাদিস কুরআনে কোথাও এমন বলা হয় নাই। ওহ ফাতেমা, যা কইছি রাগের মাথায় কইছি, কিছু মনে নিও না। আর চারুরেও কিছু বইল না এসব। ফাতেমা ফিক করে হেসে ফেলল। ফাতেমার হাসি দেখে হামিদ তার ভ্রুযুগল কুঁচকে ফেলল। হাসো কেন? আপনি চারুরে খুব ভয় পান তাই না? এইসব ফাউল কথা তোমারে কে কইছে? কাইল যখন চারু কইছিল রান্নাঘর থেকে লঙ্কা গুঁড়ো আনবো, আপনি তখন দৌড়ায়া বাথরুমে ঢুইকা গেছিলেন, আর যেইখানে আপনের গোসল করতে মাত্র 10 মিনিট লাগে আপনি ওইখানে 1 ঘন্টা বাথরুমে ঢুইকা বইসা ছিলেন। ও আচ্ছা, দেইখা নিছো। ভুইলা যাও, জামাইয়ের অপমান মনে রাখতে হয় না। ফাতেমা আবারও হেসে ফেলল। হামিদের আচার আচরণগুলো সে ঠিক বুঝে উঠতে পারে না। কখনো ভালো তো কখনো খারাপ, কিন্তু এত কিছুর মাঝেও হামিদকে ঘৃণা করার সাধ্য তার নেই। ভালোবাসা সবসময় যুক্তি তর্ক না মেনেই হয়, তাই হামিদের এত অবহেলার পরেও হামিদকে সে ঘৃণা করতে পারে না। সম্ভব না। ফাতেমা, চারুর সাথে দেখা করতে যাইবা? আমি? আমারে কইতাছেন? এইখানে তুমি ছাড়া আর কে আছে? সত্যিই নিয়া যাইবেন? আপনি নিয়া গেলে যামু। চারুর জামাই কি করে? পুলিশ। ও বাবা, গেলে আবার আমাদের জেলে ঢুকায়া দিব না তো? হামিদ উচ্চস্বরে হেসে উঠল। ফাতেমা অপলক চেয়ে থাকে সেদিকে। সত্যিই ছেলেটার হাসি খুব সুন্দর, অসম্ভব রকমের সুন্দর। যাও তৈরি হইয়া আসো। আচ্ছা। ফাতেমা উঠে চলে গেল ঘরের দিকে। এই মেয়েটাকে দেখে মাঝে মাঝে খুব অবাক হয় হামিদ। এত ধৈর্য কোথায় পায় সে? মেয়েরা সম্ভবত জন্ম থেকেই খুব ধৈর্যবান হয়। জন্ম থেকেই মেয়েদের শুধু সহ্য করতেই দেখে আসছে হামিদ। এক ছিল মনোরমা, আরেকজন চারু, আর অপরজন তার জীবনসঙ্গিনী। রাগ বলে অনুভূতিটা সম্ভবত সৃষ্টিকর্তা মেয়েদের দান করেনি। তারা রাগ করলে যে এই ধরনী ধূলিসাৎ হয়ে যেত। তবে হামিদ হয়তো জানে না মেয়েদেরও রাগ হয়, কষ্ট হয়, অভিমান হয়। হামিদ কি কখনো ফাতেমার ভিতরের সুপ্ত রাগ, সুপ্ত অভিমান দেখতে পারবে? হয়তো না। হামিদের কাছে চিরকাল তা অপ্রকাশিতই থেকে যাবে। ওমা, তুমি রান্নাঘরে আসছো কেন? আমিই তো রান্না করতাম।
তুমি বাচ্চা মানুষ, এইসব করতে পারো নাকি? পারবো না কেন? বাসায় সবসময় আমিই রান্না করতাম। ভালো কাজ করতে, তবে এখন থেকে করবে না। তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। আর আমার মেয়েকে আমি কোনো কাজ করতে দেব না। যতদিন আমার দুই হাতে জোর আছে আমিই রান্না করে খাওয়াবো। আর যেদিন পারবো না সেদিন কাজের লোক রাখবো, তাও আমার মেয়েকে আমি কাজ করতে দেব না। নাজমা বেগম যথেষ্ট আন্তরিকতা দেখাচ্ছেন। সে কোনোরকম অভিনয় করছে না। তার ভালোবাসাটা সত্য, কিন্তু যুক্তিহীন। কিছু একটা স্বাভাবিক নয়। নাজমা বেগমের এমন ব্যবহার চারুকে সহজ করার বদলে আরো কেমন অস্বস্তিতে ফেলে দিচ্ছে। আজ কি খাবে বলো তো মা? আজ সব তোমার পছন্দ অনুযায়ী রান্না হবে। আমার তেমন কোনো পছন্দ নেই আন্টি। আপনি রবং আপনাদের তিনজনের পছন্দের খাবার বানান, আমি সাহায্য করি। তা কি করে হয়? একজনের মানুষের কিছু পছন্দ নয়, তা কি কখনো সম্ভব? আমার সবই পছন্দের আন্টি, আবার কিছুই আমার পছন্দ নয়। তুমি খুবই অদ্ভুত চারুলতা। কিছুটা কিছুটা না মা, অনেকটা। চারু কথা বাড়ালো না। সম্পূর্ণ কাজ নাজমা বেগম একা হাতেই সামলালেন। চারুকে কোনো কিছুই করতে দিলেন না। চারু চেয়েও সবটা স্বাভাবিকভাবে নিতে পারছে না। চারুর এ সন্দেহ কি অহেতুক, নাকি আসলেই এর কোনো ভিত্তি আছে? সাজিদকে কিছুটা বাজিয়ে দেখা যায়। ও কি কিছু জানবে? জানতেও পারে। সাজিদ, এই আপনি শরীরে বেলিফুলের স্মেল কোথা থেকে আসে বলুন তো? আপনি ঘরে প্রবেশ করলেই সম্পূর্ণ ঘরে ফুলের সুবাস ছেয়ে যায়। একটু বেশি হয়ে গেল না? না, বেশি হলো না। বিশ্বাস না হলে আপনি মা কিংবা পুতুলকে জিজ্ঞেস করতে পারেন। ছাদে থাকা বেলিফুল গাছ থেকে প্রতিদিন একটা ফুল আমি নেই, কিন্তু তাতে সম্পূর্ণ ঘর ফুলের সুবাসে ছেয়ে যাবে, তা আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলে সত্যটা মিথ্যা হয়ে যাবে না বেলিফুল। আপনার পরিবারটা খুবই সুন্দর সাজিদ, তাই নাকি? কি দেখে হঠাৎ এতদিন পর আপনার এ কথা মনে হলো? আন্টিকে দেখে। উনি কি সুন্দর ভালোবেসে কথা বলেন, কাজ করেন, একদম নিজের মেয়ের মতো। আসলে আমার মায়ের মেয়ের খুব শখ ছিল ছোট থেকেই। আল্লাহ দেননি। বাবা মা তারা চিহ্নরা যাওয়ার পর চিন্তাভাবনা করলেন আমার বউকেই মেয়ের জায়গাটা দেবেন। সাইমাকেও দিয়েছিল, সে সেটার মর্যাদা রাখতে পারেনি। আপনি রাখবেন আশা করছি বেলিফুল। আপনারও তো মানেই। আমার মাকে একটু ভালোবেসে দেখুন। এক মুহূর্তের জন্যেও মনে হবে না সে আপনার নিজের মা না। দেখবেন আমাদের পরিবারে সবসময় সুখ শান্তি বিরাজ করবে। আমার মেয়েটাকে একটু ভালোবাসবেন বেলিফুল। সৎমা আপনারও ছিল। আপনি তো যন্ত্রণাটা জানেনই। আমার মেয়েকে আমি তেমন কোনো কষ্ট পেতে দেখতে পারবো না। আমার কিছু বলার নেই সাজি, শুধু বলতে পারবো ভরসা রাখবেন। দরজায় ক্রলিং বেল বেজে উঠল। চারু জানে নাজমা বেগমই খুলবে, কিন্তু তারপরও সে গেল। যথারীতি চারুর সন্দেহ এবারেও সঠিক হল। চারুর আগেই নাজমা বেগম এসেছেন। তিনি গিয়ে দরজা খুলে দিলেন। দরজার সামনে থাকা ব্যক্তিটিকে সম্ভবত সে জিজ্ঞেস করল কাকে চাই। চারু কিছুটা সামনে এগোতেই দেখল হামিদ, লতা এবং ফাতেমা। হামিদ ততক্ষণে নিজের পরিচয় দিয়ে দিয়েছে। হামিদকে দেখে চারুর থেকেও বেশি খুশি হলেন নাজমা বেগম। তিনি দ্রুত তাদের ভেতরে ঢোকালেন। চারু বেশ অবাক হল। নাজমা বেগম হামিদকে কিভাবে মেনে নিল? তিনি তো জানতেন এই দুনিয়ায় চারুর আর কেউ নেই। হামিদকে দেখে তার তেমন কোনো ভাবান্তরই হল না। নাজমা বেগম সমানে বলে যাচ্ছেন হামিদ এবং ফাতেমাকে বসতে। নাজমা বেগমের ব্যবহারে হামিদও কিছুটা ভরকে গেল। মহিলা এমন করছে কেন? হামিদ চারুর দিকে তাকালো। জিজ্ঞাসা বোধক চাহনি। সম্ভবত মহিলার এমন করার কারণ জানতে চাইছে। চারু চোখের ইশারায় হামিদকে স্বাভাবিক থাকতে বলল। প্রথমবার বোনের শ্বশুর বাড়িতে এসেছে, খালি হাতে তো আসা যায় না। হামিদ হাতে করে অনেক কিছুই নিয়ে এসেছে। এসব দেখে নাজমা বেগম বললেন, আরে বাবা, এইসব আবার আনতে গেলে কেন? তোমরা যে এসেছো তাতেই আমি খুব খুশি হয়েছি। চারু নিজের মনের প্রশ্নটা আর চেপে রাখতে পারল না।
সে জিজ্ঞেস করেই ফেলল কথাটা, আন্টি আপনি কিভাবে আমার ভাইকে চিনলেন? তো বলল ওর নাম হামিদ। আর সাজিদ বলেছিল তোমার ভাইয়ের নাম হামিদ, আর তাছাড়া আলাদা করে চেনার কি আছে? তোমাদের দুজনকে দেখে যে কেউই বলে দেবে তোমরা ভাই বোন। নাজমা বেগমের স্বাভাবিক উত্তর, তবে স্বাভাবিক হতে পারে না চারু। সাজিদ ওর মাকে ঠিক কি বলেছিল? সে তো বলেছিল এই দুনিয়ায় চারুর কেউ নেই, তবে এখন নাজমা বেগম কি বলছেন? চারু হামিদ আর ফাতেমাকে ওখানে রেখেই ঘরের দিকে ছুটল। হামিদ দূরের কেউ নয় যে তার সাথে ফর্মালিটি দেখাতে হবে, তবে উত্তর জানাটা বিশেষ প্রয়োজন। সাজিদ: হুম। আপনি আন্টিকে কি বলেছিলেন আমার সম্পর্কে? কি বলেছি? সেটাই জিজ্ঞেস করছি সাজিদ। কি বলেছেন? মানে আমার পরিবার সম্পর্কে। বলেছি আপনার পরিবারের সবাই খুন হয়েছে, শুধু আপনি একাই বেঁচে আছেন, আপনার আর কেউ নয়। তবে হ্যাঁ, একটা গন্ডগোল করে ফেলেছিলাম পরে। কি? কথায় কথায় হামিদের কথা বলে ফেলেছি। পরে বলেছি যে হামিদ প্রবাসী, দেশে আসবে আরো 3-4 বছর পর। কেন, কিছু হয়েছে? মা কি আপনাকে কিছু জিজ্ঞেস করেছে? আমার ভাই আর ভাবি এসেছে, তাদের সাথে কথা বলছেন আন্টি। ওহ শিট। মা কি আপনাকে কিছু জিজ্ঞেস করেছে এ সম্পর্কে? না। ভাগ্যিস হামিদের কথা বলেছিলাম, নইলে কি হতো ভাবতে পারছেন বেলিফুল। কাজিন বলেও চালানো যেত না। আপনাদের দুজনকে দেখলে যে কেউই বুঝতে পারবে আপনাদের সম্পর্কে। অন্যদিকে আমি আমার মায়ের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হতাম। শুনুন বেলিফুল, মা কিছু জিজ্ঞেস করলে বলবেন বাবা মায়ের তারা চিহ্ন তুর সংবাদ পেয়ে হামিদ আগে চলে এসেছে। বুঝতে পেরেছেন? তার আর দরকার হবে বলে মনে হয় না। আন্টির হাবভাবে মনে হয় না তিনি এমন কিছু জিজ্ঞেস করবে। না করলেই ভালো। চলুন তাড়াতাড়ি নিচে যাওয়া যাক। হামিদ উল্টাপাল্টা কিছু বললেই সর্বতারা চিহ্ন নাশ। সাজিদের কথায় চারু কিছুটা নিশ্চিন্ত হলেও নাজমা বেগমের উপর থেকে সম্পূর্ণ সন্দেহ কেটে গেল না তার। এই মহিলাকে ঠিক বিশ্বাসযোগ্য লাগছে না। নাজমা বেগম হামিদ আর ফাতেমার জন্য কিছু রান্নাবান্না করলেন। দুপুরে খেয়ে যেতেই হবে, তবে এক্সট্রা দ্বিতীয়বার রান্না করাই ওনাকে বিরক্ত হতে দেখা গেল না। চারুকে বলল তাদের সাথে কথাবার্তা বলতে। অনেক দিন পর ভাই ভাবি আর ভাতিজির সাথে দেখা হলো। চারু দ্বিমত করেনি। চারু, তুমি তো খুব ভালো একখান শাশুড়ি পাইছ। কি ভালোবাসে তোমারে। আজকাল এমন শাশুড়ি পাওয়া যায় নাকি? সেটাই তো সমস্যা ভাবি। সমস্যা মানে? না কিছু না। তুমি এত কথা কইতাছ কেন? মায়ার খিদা পাইছে, যাও ওরে খাওয়াও। অনেকগুলো ঘর আছে। চারু ফাতেমাকে গেস্ট রুমে নিয়ে গেল। ফাতেমা না হয় লতাকে খাওয়া। হামিদের সাথে কথা বলা প্রয়োজন। কেমন আছস চারু? এখনো অবধি ভালোই। সাজিদ কেমন? আগের মতোই লাগছে এখনো অবধি, তবে নাজমা বেগম ওই মহিলারে আমারও সুবিধার লাগলো না। কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ, ওই টাইপের কিছুটা। কিছুটা না, অনেকটাই। আমি তো মনে কর ভয় পাইয়া গেছিলাম। মহিলা এমন করে কেন? কিছু একটা ঠিক নেই, বুঝলে? বুঝতাছি। তোর কি মনে হয় মহিলা বসের লগে কানেক্টেড? সম্ভবত হ্যাঁ, কিংবা না। মহিলা কানেক্টেড হলে কি সাজিদ হবে না? জানি না, হতেও পারে। একটা জিনিস খেয়াল করছস? কি? আমরা বসের এতগুলা বিশ্বস্ত মানুষ মারলাম, কিন্তু বসের কোনো হেলদোল নাই। কেন? খেয়াল করেছি, তবে বুঝতে পারছি না। হয়তো সে আরো বড় কোনো ষড়যন্ত্র করছে। এখন কি করবি? এই পরিবারটাকে অবজারভেশনে রাখব। আমি নিশ্চিত এখানে কিছু একটা ঘাপলা আছেই। এমন সময়ই দরজায় নক হলো। দরজা বন্ধ ছিল না। কেউ ভদ্রতার খাতিরে নক করেছে। নিশ্চয় সাজিদ। চারু ভিতরে আসতে বলল। সন্দেহ ঠিকই ছিল, আসলেই সাজিদ। কেমন আছো হামিদ? ভালোই আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো। একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ করো না। কেসটা কত দূর আগালো?
আর সামনে যাবে। তোমরা তো বসের কাছে পৌঁছানোর কোনো উপায়ই রাখোনি। সবারই মোটামুটি ইন্না লিল্লাহ হয়ে গেছে। সাজিদের কথার ধরনে হেসে উঠল হামিদ। সাজিদ একটু মুচকি হাসল। আচ্ছা বেলিফুল, আপনি নাজিমুদ্দিনকে কিভাবে খুন করেছিলেন? এইটা আমি কম হলেও 10 বার বলেছি আপনাকে, কিন্তু এই 10 বার আপনি প্রতিবারই আমাকে নতুন কিছু না কিছু তথ্য দিয়েছেন। আবার একবার বলুন। আমি একটা ক্লুও ছাড়তে চাই না। সূর্য একেবারে মাথার উপর বিরাজমান অবস্থায় রয়েছে। গরমে নাজেহাল অবস্থা সকলের। সকলেই শুধু এই গরম কাটিয়ে একটু ঠান্ডা আবহাওয়া চায়, একটু প্রশান্তি চায়, কিন্তু প্রকৃতিকে দূষিত করার অপরাধে প্রকৃতির সকল তেজ, সকল রাগ এসে পড়ছে মানুষের উপর। ঘরে সিলিং ফ্যান শব্দ করে চলছে। বাতাসটাও কেমন যেন ভ্যাপসা গরম। এই গরমেও অদ্ভুত এক প্রশান্তি ঘিরে ধরেছে চারুকে। ভিতরটা প্রচণ্ড রকম ঠান্ডা লাগছে। চারু গোসল করে একটা লাল শাড়ি পরে নিল। আজ হামিদ গ্রামে গিয়েছে। নাজিমুদ্দিন আসবে এখানে। তাকে শেষ করেই নিজের বদলার আরও এক ধাপ পূরণ করবে চারুলতা। এমন নরপিশা তারা চিহ্নচোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ আবারও রক্তগঙ্গা বইবে। এইখানে লাল রঙের শাড়ি পরাটা অনিবার্য। চারু এগিয়ে গেল রান্নাঘরের দিকে। খুব যত্নে রান্না করল নাজিমুদ্দিনের পছন্দের বিরিয়ানি। জীবনের শেষ খাওয়াটা হবে তার পছন্দের, সেই খাবারে মাংসটাও হবে তারই পছন্দের মানুষের। জঘন্য পাপের জঘন্য শাস্তি হবে আজ। নির্দিষ্ট সময়ে হামিদ নাজিমুদ্দিনকে নিয়ে এলো। চারুও নিজের পছন্দমতো পরিবেশন করল নিজের জন্মদাতার পছন্দের বিরিয়ানি। নাজিমুদ্দিনের বিরিয়ানি খাওয়ার দৃশ্য ছিল চারুর জন্য খুবই সুখকর একটি দৃশ্য। নাজিমুদ্দিন সেদিন আঙুল চেটে খেয়েছিল সেই বিরিয়ানি। প্রিয়তমা স্ত্রীর মাংসের বিরিয়ানি। বিরিয়ানি নাজিমুদ্দিনের সবচেয়ে পছন্দের খাবার, তার উপর আজ হামিদ তাকে বেশ দামি মদ পরিবেশন করেছে। নেশা চড়ে গেছে নাজিমুদ্দিনের। মাঝে মাঝেই মদ খাওয়া হয় তার, কিন্তু এত টাকা পয়সা থাকার পরেও নাজিমুদ্দিন কখনো দামি মদ কিনে খান না। বেশ সাশ্রয়ী মানুষ সে। মাতাল অবস্থায় বিরিয়ানি খাওয়ার পর সেটার স্বাদও বেড়ে গেছে বহুগুণ। মাংসের মধ্যেও হয়তো কিছুই বিশেষত্ব আছে। প্রতিবার খাবার মুখে নেওয়ার পরেই অদ্ভুত এক শিহরণ গ্রাস করছে নাজিমুদ্দিনকে। বিরিয়ানি খাওয়ার সময় তার অনুভূত হতে থাকে নারীর সাথে মিলনের সময়কার উত্তেজনা। মদের নেশা কি হতেও পারে? আগে তো কখনো এমন অনুভূতি আসেনি। খাবার খেতে খেতে নাজিমুদ্দিন গভীরভাবে অনুভব করে সে উত্তেজনা। নিজের ছেলেকে সে অনুভূতি থেকে বরখাস্ত করতে ইচ্ছে হলো না তার। সে হামিদকেও খেতে সাধলে হামিদ সম্পূর্ণ মানা করে দিল। নাজিমুদ্দিন এক প্রকার জোর করেই খাবারটা হামিদের মুখে দিতেই হামিদ কোনোরকমে মুখ থেকে সেটাকে ফেলে বমি করতে শুরু করে। নাজিমুদ্দিন মাতাল হলেও তার মনে হতে থাকে এখানে কিছু একটা ঘাপলা আছে, কিন্তু নাজিমুদ্দিনকে ভুল প্রমাণ করে দিয়ে সেই বিরিয়ানি চারুই মুখে তুলল। নাজিমুদ্দিন আর কোনোরকম ঝামেলা করতে চাইল না। এমন উত্তেজনাময় খাবার সে আর কোথায় পাবে? হামিদের থেকে এই মতারা চিহ্নদের নাম জেনে সেটা খেয়ে মাতাল হয়েই তারপর থেকে বিরিয়ানির খাবে বলে নাজিমুদ্দিন ঠিক করল। সত্যিই অন্যরকম এক অনুভূতি। বিরিয়ানি খাওয়া শেষ হতেই আরও এক গ্লাস মদ গ্লাসে ঢেলে সেটাকে এক চুমুকে শেষ করল নাজিমুদ্দিন। এখন সম্ভবত সে সম্পূর্ণ মাতাল অবস্থায় রয়েছে। সুযোগ বুঝে হামিদুর জিজ্ঞেস করল, বসকে বাপজান। অভি নামটা শুনে হামিদ আর চারুর কেমন অবস্থা হলো তা নাজিমুদ্দিন বুঝতে পারল না। একে একে মাতাল অবস্থায় হামিদ এবং চারুর সকল প্রশ্নের উত্তর দিতে লাগল সে। তখনই কিছু একটা হলো, চারু হঠাৎই খুব আক্রমণাত্মক হয়ে উঠল। সে ছুরি হাতে তুলে দেয়। নাজিমুদ্দিন মাতাল হলেও তার বুঝতে অসুবিধা হলো না এখানে কিছু একটা হতে চলেছে। কি রে, তুই কি করতাছস? বল তো কি করি? ওইটা নামা। আজ আমার হাতে পতন ঘটবে আরেক অসুরের। মানে কি চাস তুই? তোর মৃত্যু। চারু আবারও হাতে তুলে নিল ছুরিটা, কিন্তু নাজিমুদ্দিনের কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল সে। বাপের মৃত্যু চাস? এইগুলা চাইতে হয় না। কৃষ্ণ পাপ দিব। কি কি বললে তুমি? কি কইছি? কে পাপ দিবে? কৃষ্ণ। কৃষ্ণ পাপ দিব। কৃষ্ণের একটা রাধা আছে জানস?
আমারও একখান রাধা আছে, রাধা দেবী সারদা। নামটা সুন্দর না? আমি তারে কত নামে ডাকি তার হিসাব নাই। রাধা রানী, সারদা দেবী, কত নাম তার। আমি অনেক ভালোবাসি আমার রাধা রানীরে। তারে নিজের হাতে খুন করছি ঠিকই, কিন্তু আমি তারে অনেক ভালোবাসি, আইজও ভালোবাসি। চারু এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে হামিদের দিকে তাকালো। হামিদও একইভাবে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। চারু, ও কি কয় এইগুলা? রাধা রানী সারদাকে। চারু উত্তর দিতে পারে না হামিদের প্রশ্নের। কি উত্তর দেবে সে? এই প্রশ্নের উত্তর তো সে নিজেই জানে না। তাছাড়া নাজিমুদ্দিন হঠাৎ রাধাকৃষ্ণের নামই বা কেন নিল? চারুকে করা প্রশ্নের উত্তর দিল স্বয়ং নাজিমুদ্দিন নিজেই। সারদা আমার বউ, তোদের বড় মা, আমার একমাত্র আসল বউ। পরে আমার জন্য ধর্ম পরিবর্তন কইরা মুসলমান হইছে। মুসলমান না হইলে আমাগো বিয়াডা হইত না। হামিদ, বুঝছস নি বাপ, ওই ঘরে কিন্তু তোর দুইটা বড় ভাই আছে। ওরাই আমার আসল পরিচয় আছে। ওরা এখন কই থাকে জানসনি? আমেরিকা থাকে, আমেরিকা। বড় বড় পদে চাকরি করে। দেখলেই আমার বুকটা জুড়ায়া যায়। চারুর হাত থেকে ছুরিটা পড়ে যায়। হামিদও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কোনোমতে নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করল, আপনি সত্যিই কাউরে ভালোবাসেন? হ, বাসি তো, অনেক ভালোবাসি। সে আপনের জন্য নিজের ধর্ম ছাইরা আয়সা পড়ল। ও একা ধর্ম ছাড়ছেনি, আমিও তো ধর্ম পাল্টায়া মুসলমান হইছি। মুসলিম হওনের পর আমার নতুন নাম হয় সুবহান, আর তোর বড় মায়ের নাম আমি দেই রাহেলা খানম নেহা। সুন্দর হইছে না নামটা? আপনি জন্মগত মুসলমান না? না, এমনকি আমার ধর্মে যদি সারদারে বিয়াকরণের নিয়ম থাকতো তাইলে আমি মুসলমানও হইতাম না। হামিদের মাথা ঘুরতে লাগলো। একসাথে এতগুলো ধাক্কা ও সহ্য করতে পারছিল না। হামিদ কোনোমতে একটা চেয়ারে বসে পড়ল। গলা দিয়ে স্বর বের হতে চাইল না, তাও বহু কষ্টে উচ্চারণ করল, আপনি এইভাবে প্ল্যান কইরা আমাগো আর আমাগো মায়েরে ঠকাইলেন? এইসব আমার প্ল্যান নাকি? এইগুলা তো সব বসের মাথার কারসাজি। আমি তো শুধু ভালোবাসি আমার সারদা দেবীরে। রামনগর নামে বেশ বর্ষর একটা গ্রামে জন্মগ্রহণ করে নাজিমুদ্দিন ওরফে বিশ্বজিৎ। বিশ্বজিৎ নামটা তার মা মারা যাওয়ার আগেই ঠিক করে রেখে গিয়েছিল। গ্রামে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় বসবাস করলেও সেখানে সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু ধর্মাবলম্বী, তথাপি হিন্দু মুসলমানের মাঝে কখনো কলহ বাধে না। সবাই মিলেমিশেই থাকতে পছন্দ করে। তন্মধ্যে সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারের ছেলে বিশ্বজিৎ ওরফে নাজিমুদ্দিন। বিশ্বজিৎকে জন্ম দিতে গিয়ে মারা যান তার মাতা লক্ষ্মী দেবী। সময়টা অনেক দিন আগের। সে সময়ে বিশ্বজিতের বাবা সহ পরিবারের সকলে মনে করতে লাগলো তাদের পরিবারের এ ছেলেটি অপয়া। জন্মের পরেই নিজের মাকে খেয়েছে সে। অবশ্য বংশের প্রদীপ ভেবে হয়তো এ কথা কেউ মনে রাখত না। তবে হিমালয় পর্বতে 50 বছর সাধনা করা ত্যাগী এক সাধুপুরুষ এসে নাকি বিশ্বজিতের ঠাকুরদা হরিদাসকে বলেছিল তাদের বংশে এমন এক পুত্র জন্মাবে যে তাদের বংশের সব মান সম্মান শেষ করে সম্পদ লুটে নিয়ে এ পরিবারকে পথের ফকির করে ছাড়বে। জন্মের পর থেকেই পরিবারের অনিষ্ট সে করবে। বিশ্বজিৎ জন্মের পরেই তার মা মারা যায় বিধায় সকলের মনেই তাকে নিয়ে সংশয় ডানা বাঁধতে থাকে। তার করা ছোট ছোট ভুলকেও সবাই আর চোখে দেখত। কখনো কোনো শুভ কাজে বিশ্বজিতের অংশ নেওয়া মানে ছিল বিরাট এক অমঙ্গল হবে এখানে, তাই বিশ্বজিৎকে প্রায় সকল ধরনের শুভ কাজেই পাশ কাটিয়ে রাখা হতো। কোনো পূজায় তাকে কোনো দায়িত্ব দেওয়া হতো না। কারো বিয়ে ঠিক হলে সে বিয়ে মিটে না যাওয়া অবধি তাকে মণ্ডপে নিয়ে যাওয়া হতো না। তার খাওয়া দাওয়া সম্পর্কেও বাড়ির কেউ খুব সচেতন ছিল না। এইসব সহ্য করতে করতে বিশ্বজিৎ হয়ে উঠে এক ধরনের জেদি, প্রতিহিংসাপরায়ণ ছেলে। মাত্র 11 বছর বয়সে বাড়ির সকলের উপর জেদ করে 13 বছর বয়সী বড় দাদাকে নিয়ে বেরিয়ে পড়ে সে বাড়ি থেকে। এই পৃথিবীতে একমাত্র তার দাদাই তাকে কিছুটা ভালোবাসত। আর কারোর ভালোবাসা কখনো পায়নি বিশ্বজিৎ। দাদাকে নিয়ে নতুন লড়াই শুরু হয় বিশ্বজিতের। না ছিল কোনো খাবার আর না ছিল মাথা গোজার জন্য একটু ঠাঁই। প্রথমেই চুরি চামারি করে পেট চালাতে থাকলেও একসময় তার আশ্রয় হয় বসের কাছে। দুভাই বেশ ভালোই চলতে থাকে।
থাকার জায়গা পাওয়া যায়, খাবার পাওয়া যায় ভালো, বিছানায় নিত্যদিনের নতুন নতুন সুন্দরী নারী, মেয়েদের প্রেমের জালে ফেলা, লোক ঠকানো, এসবই যেন তাদের প্রতিদিনের কার্যাবলীর মধ্যে গিয়ে পড়ে। বিদেশে নারী পাচারের কাজ তখনও শুরু হয়নি, তবে দেশেই তাদের বেশ কয়েকটি লাইসেন্সবিহীন পতিতালয় ছিল। সেখান থেকে প্রত্যেকেই অনেক বেশি টাকা উপার্জন করা শুরু করল। বিশ্বজিতের কাজ মূলত ছিল সেই সব পতিতালয়ের জন্য নতুন নতুন সুন্দরী নারী খোঁজা। বিনিময়ে টাকা আর নারী দুটোই তার ছিল। বিশ্বজিতই মূলত সেখানে সবচেয়ে বেশি কাজ করে উপার্জন করেছে। ধীরে ধীরে সেই বসের খুবই ঘনিষ্ঠ হয়ে উঠল সে। তার হাত ধরেই প্রথমে বিদেশে নারী পাচারের কাজটা সংঘটিত হয়। প্রথমেই প্রায় 100 নারী সে বিদেশে পাচার করে। বস প্রচণ্ড খুশি হয়ে তাকে মোটা অঙ্কের টাকা দিল। অনেক দিন ধরেই বাড়িতে ফেরা হয়নি ভেবে বিশ্বজিৎ ঠিক করল এইবার সে গ্রামে ফিরে যাবে এবং কিছুদিন থেকে আসবে। হাতে টাকা পয়সাও বেশ ভালো মাপেরই ছিল। এরপরই বিশ্বজিৎ ফিরল তার নিজ গ্রামে। প্রায় 8 বছর পর সে সেখানে ফিরল। গ্রামের চেহারা বদলেছিল। পরিবারের সকলের ব্যবহারেও কিছুটা পরিবর্তন এলেও তারা একবারও বিশ্বজিৎকে থেকে যেতে বলে না একেবারে। বিশ্বজিৎ কয়েকদিনের জন্য ঘুরতে এসেছে এতেই তারা খুশি। বেশি থাকলে আবার সমস্যা। বিশ্বজিৎ অবশ্য কিছু মনে করল না। সে এসেছিল এখানে হাওয়া বদল করতে। এখানে থাকার কোনো ইচ্ছেই তার নেই। শহরের এত সুযোগ সুবিধা ছেড়ে সে গ্রামে পড়েই বা থাকবে কি জন্য। বিশ্বজিৎ হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দক্ষিণ দিকে চলে গেল। এখানে দুটো পুকুর আছে। একটায় মেয়েরা স্নান করে, আরেকটা সোজা গঙ্গা নদীর সাথে গিয়ে মিলেছে। সেটাকে অবশ্য পুকুর বলা যায় না। এই পরিবারের পুরুষেরা যে কোনো পুজোয় বা শুভ কাজে এখানে গঙ্গা স্নান করে। পূজা বা অন্যান্য শুভ কাজ ছাড়া বাড়ির পুরুষ মানুষদের এ অংশে আসা নিষিদ্ধ। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এ সময় কেউ স্নান করতে আসবে না, তাই বিশ্বজিৎ বাড়িটা ঘুরে দেখার উদ্দেশ্যে দক্ষিণ দিকের পুকুর পাড়ের কাছে এলো। তবে তার ধারণাকে মিথ্যা প্রমাণ করেই পুকুর পাড়ে দেখা গেল এক কিশোরীকে। বয়স আর কত হবে, এই 15-16, দুধে আলতা ফর্সা, গায়ের রঙে ভেজা শাড়ি লেপ্টে আছে। পেটের কাছ থেকে শাড়িটি একপাশে সরে গিয়ে নাভি বেরিয়ে এসেছে, তবে মেয়েটির মাঝে সেটাকে ঠিক করার হেলদোল দেখা গেল না। বাড়ির এই অংশে কখনো কোনো পুরুষ মানুষ আসে না, তাই বোধহয় সে ঠিক করল না। তবে একজোড়া পুরুষ মানুষের চোখ তাকে এমনভাবে দেখছে সেটা সম্ভবত সে কল্পনাও করতে পারেনি। বিশ্বজিৎ এক ধ্যানে তাকে দেখে গেলেও মেয়েটার মাঝে হেলদোল দেখা গেল না। স্নান শেষ করে মেয়েটা পুকুর পাড়ে উঠে এলো। মেয়েটা সম্ভবত খুব বেশি বিশ্বাসী এখানে কেউ আসবে না, তাই চারপাশে না তাকিয়েই সে নিজের শাড়ি খুলতে শুরু করল। সম্পূর্ণ শাড়ি খোলা হয়ে গেলে শরীরে রইল শুধু পেটিকোট আর ব্লাউজ। ধীরে ধীরে সেগুলোকেও সে খুলে নিল। বিশ্বজিতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। জীবনে অনেক নগ্ন নারী শরীর সে দেখেছে, কিন্তু এই মেয়েটার মাঝে সবকিছুই কেমন বিশেষ। তার শরীরের প্রতিটি বিশেষ অঙ্গি তাকে খুব করে কাছে টানছে। বিশ্বজিৎ বহু কষ্টেও নিজেকে সামলাতে পারছে না। সে মনে করার চেষ্টা করছে বহু সুন্দরী নারীর সাথে তার বিশেষ মুহূর্তগুলোর কথা, তবে কোনো সুন্দরী নারী বোধহয় এই কিশোরীর রূপের ধারের কাছে যেতে পারবে না। মেয়েটা ধীরে ধীরে এইবার নিজের সকল জামাকাপড় পরে নিয়ে বেরিয়ে গেল পুকুর পাড় থেকে, তবে নিজের অজান্তেই সে বিশ্বজিৎকে আটকে নিল নিজেরই ভিতর। মেয়েটি বের হওয়ার কিছুক্ষণের মাঝেই এক প্রকার লুকিয়েই বিশ্বজিৎ বের হলো সেখান থেকে। কেউ দেখলেই সমস্যায় পড়তে হবে। সেখানে থাকা অবস্থায় দুদিন সে কারোর সাথেই তেমন পরিচিত হয়নি। শুধু বিশ্রামই নিয়েছে, কিন্তু প্রতিদিনই পুকুর পাড়ে এসে মেয়েটির স্নানের দৃশ্য দেখতে সে ভুল করেনি। বিশ্বজিতের সম্পূর্ণ 2 দিন কেটেছে সেই মেয়েটিকে নিয়ে কল্পনা করেই। স্বপ্নে প্রায় প্রতিরাতেই বিছানায় তার সঙ্গী ছিল এই মেয়েটি, তবে মেয়েটিকে সে সম্পর্কে তখনও কোনো ধারণাই ছিল না তার। টানা 2 দিন বিশ্রাম নেওয়ার পর সে পুরোপুরি ঘর থেকে বের হলো। এর মাঝে অনেকেই ওর সাথে দেখা করতে এলেও সন্ধ্যার সময় ছাড়া সে এক মুহূর্তের জন্যেও বাড়ি থেকে বের হয়নি। এই 2 দিনে মেয়েটাকে নিয়ে বিশ্বজিৎ কত কল্পনা জল্পনা করেছে তারই আত্মা নেই। এখনো সম্ভবত বের হতো না যদি না মেয়েটাকে তা জানতে হতো। ঘর থেকে বের হওয়ার পরেই বিশ্বজিতের ঠাকুরদা হরিদাস তাকে একে একে সকলের সাথে পরিচয় করাতে লাগলো, তবে সেই মেয়েটি এখানের কোথাও ছিল না।
তবে কি মেয়েটা এই পরিবারের কেউ নয়? এমনটা তো হওয়ার কথা নয়, এই পুকুরে তো শুধু বাড়ির মেয়েরাই স্নান করে। সবার সাথে আলাপচারিতা শেষে বিশ্বজিৎ নিজের পরিবার সম্পর্কে নতুন অনেক কিছুই জানল, তাছাড়া পুরনো অনেক কথাও সে ভুলে গিয়েছিল। বিশ্বজিতের পরিবার মূলত যৌথ পরিবার। শুধু যৌথ পরিবারই নয়, বেশ বর্ষর যৌথ পরিবার। তাদের বাড়িটাও বিশাল। অবশ্য বিশাল না হলে এত মানুষের থাকার জায়গা হতো না। তার ঠাকুরদা হরিদাসের ছিল আরও 2 ভাই। তারা 3 ভাই এখানে যৌথ পরিবারে থাকে। হরিদাসের 8 ছেলে মেয়ে, 3 মেয়ে আর 5 ছেলে। সকলেরই বিয়ে হয়ে গেছে। বিশ্বজিতের বাবাই ছিল বড় সন্তান। বিশ্বজিতের এক পিসি বিধবা, তিনি বাবার বাসাতেই নিজের মেয়েকে নিয়ে থাকেন। আরেক পিসি অসুস্থ থাকে বিধায় সেও নিজের বাপের বাড়িতে এসে পড়ে থাকে তার মেয়েকে নিয়ে। শ্বশুর শাশুড়ি এমন বউ ঘরে রাখতে তেমন ইচ্ছুক না। আর আরেক পিসির বিয়ে হয়েছে পাশের গ্রামে সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারের। 3 বোনের মাঝে তিনিই একমাত্র সুখে আছেন। আর বিশ্বজিতের সব কাকাই পুরোহিত। স্ত্রী পুত্র কন্যা নিয়ে ভালোভাবে আছেন। তেমনি হরিদাসের আর 2 ভাইদের জীবনও এমন। এই 3 যৌথ পরিবার একসাথে থাকাই মূলত বাড়িটা এমন বিশাল, এবং ব্রাহ্মণ হওয়ায় গ্রামের সবাই তাদের মান্য করে চলে। বিশ্বজিতের বাবা দ্বিতীয় বিয়ে করেননি আর। তিনি বাকিটা জীবন একাই কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বজিৎ সবার সাথে একটু কথাবার্তা বলে বাড়ি থেকে বের হলো। বাড়ির পেছনে দিকে একটা খুব বড় কৃষ্ণচূড়া গাছ আছে। লাল থোকা থোকা ফুল সম্পূর্ণ ছেয়ে রেখেছে গাছটাকে। এখানে প্রায় 12 মাসই ফুল ফোটে। নিচে 2 জন মেয়ে বসে সেই ফুল কুড়াচ্ছে। একজনকে চেনে বিশ্বজিৎ। সে তার ছোট পিসির মেয়ে। অসুস্থ থাকায় যিনি বাবার বাড়িতে থাকেন। মেয়েটার নাম প্রতিমা। আরেকটা মেয়ে হলো সেই অপরূপ সুন্দরী যার চিন্তাভাবনায় বিভোর বিশ্বজিৎ। এখনো মেয়েটার সাথে পরিচয় হয়নি তার। সে এগিয়ে গেল মেয়ে দুটোর দিকে। প্রতিমার বয়স হবে 12 কি 13। মেয়েটা বিশ্বজিৎকে দেখে বেজায় খুশি হল। দেহ সারদা দিকে আসছে। কে? সারদা এক পলক তাকালো বিশ্বজিতের দিকে, মুখটা তার কাছে নতুন। আগে কখনো এই সুন্দর ছেলেটাকে সে দেখেনি। বিশ্বজিৎও বুঝতে পারল মেয়েটার নাম সারদা। এইখানে কি করো প্রতিমা? ফুল কুড়াইতে আসছি দাদা। তুমি ফুল নিবা? না থাক, তোমরা কুড়াও। এইটাকে প্রতিমা? সারদা। আরে সারদা দি, তুমি ওনারে চেনো নাই? উনি বিশ্বজিৎ দা। তোমারে না কইছিলাম শহর থেইকা বিশ্বজিৎ দা আসছে। আজ তো সবার সাথে পরিচয় করানো হইছে। তুমি ওইখানে ছিলা না, তাই মনে হয় এখনো চিনো নাই। বিশ্বজিৎ দা, তুমি সারদা দি রে চিনছো তো? বিশ্বজিৎ না বোধক মাথা নাড়ল। সারদা দি হইল গিয়া তোমার বড় পিসির মায়া, বুঝছো? বিশ্বজিৎ হ্যাঁ বোধক মাথা নাড়লেও ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তার ধর্মে পিস্তুত বোনকে বিয়ে করা যায় না। বিশ্বজিতের অবশ্য খুব একটা ভাবান্তর হল না। সে আগেই জানতো এমন কিছু হতে পারে, মেয়েটা যেহেতু তার বাড়িরই মেয়ে। সারদা তার বিধবা পিসির মেয়ে, এটা নিয়ে বিশ্বজিতের কোনো সমস্যা নেই। তবে সমস্যা হবে এ বাড়ির মানুষদের। বিশ্বজিৎ নিশ্চিত সে কোনো না কোনো ভাবে সামলেই নেবে, তাছাড়া যে ধর্ম সে মানেই না সে ধর্মের কর্ম করে কি লাভ? বিশ্বজিতের মনেই হয় না দুনিয়ায় সৃষ্টিকর্তা বলতে কিছু আছে। তাই শুধু শুধু সেই সৃষ্টিকর্তার ভয় ভালোবাসা ছেড়ে দিতে হবে কেন? প্রতিমা: আমি তো অনেক দিন পরে গ্রামে আসলাম। তোমরা কি আমারে এই গ্রামটা ঘুরায়া দেখাইবা? কিন্তু আমাগো তো একা একা গ্রামে ঘোরা বারণ। সারদা: আরে এক কই, বিশ্বজিৎ দা তো আমাদের সাথেই আছে। চলো যাই। প্রতিমা: কিন্তু প্রতিমা মা যদি বকা দেয় তখন? আরে তোমরা তো আমার সাথে যাইতাছ, পিসি বকবো কেন? কিছুটা ইতস্তত করে সারদাও রাজি হয়ে গেল গ্রামে ঘুরতে। অনেক দিন যাবতী গ্রামে একটু মন মতো ঘোরা হয় না। বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই বিশ্বজিতের ছোট পিসির সাথে দেখা হলো। তিনি গ্রামের উত্তর দিকে গিয়েছিলেন পুজোর ফুল আনতে। কি রে তোরা কই যাইতাছস? বিশ্বজিৎ দা গ্রামটা দেখতে চাইতাছিল, তাই তারে গ্রাম দেখাইতে নিয়া যাইতাছি। প্রতিমা: তোরা
তোরা মায়া মানুষ কি দেখাবি? আমি বরং ভিতর থেইকা কাউরে পাঠায়া দেই, তারা বিশ্বজিৎরে ঘুরায়া দেখাইব। তোরা অন্দরে যা, থাক না পিসি, ওরাই যা। ওরাও তো কতদিন ধইরা গ্রাম দেহে না। তাছাড়া ওরা তো একা যাইতাছে না, আমি নিয়া যাইতাছি। কিন্তু তুই নিজেই তো কিছু চিনস না, তাছাড়া এইটা তো ছোটখাটো গ্রাম না বাজান। তুই কেমনে? তুমি চিন্তা কইরো না পিসি, সন্ধ্যা নামার আগেই আমরা বাসায় চইলা আসমু। আচ্ছা তাইলে যা, আর শুই না রাখো, শ্মশানের দিকে যাবি না। দুইজনেই লায়েক মায়া, চোখ পড়লে ঝামেলা। কি কও লায়েক? ওরা দুইজনেই তো বাচ্চা মায়া। তোর ছোট বইন দেইখা তোর কাছে বাচ্চা মনে হয়, দাদার কাছে বোনেরা ছোটই হয়। সারদার তো বিয়াই হইতাছে না, বয়স বেশি হইয়া গেছে বইলা। এইবার 16তে পা দিল। বিশ্বজিৎ বিড়বিড় করে কিছু একটা উচ্চারণ করল, তবে তা কি সেই ঠিক বোঝা গেল না। সম্ভবত সারদাকে বোন বলাটা তার পছন্দ হয়নি। বিশ্বজিৎ সারদা আর প্রতিমাকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলো। আরও কিছুটা সামনে যেতেই কিছু লোকের দেখা মিলল, সম্ভবত এখানের গ্রামবাসী। তারা সারদা, প্রতিমা আর বিশ্বজিৎকে নমস্কার জানালো। সারদা আর প্রতিমাও নমস্কার জানালো। আপনারা কই যাইতাছেন মা? এখনো দুপুর গড়ায় নাই। এই ভরদুপুরে ঘোরাঘুরি করলে তো তেনাদের নজর লাগে। বিশ্বজিৎ দা শহর থেকে আসছেন, তারে গ্রামটা ঘুরায়া দেখাইতাছি। বিশ্বজিৎ দাদা বাবু, উনি আচার্য গণেশ ঠাকুরের ছেলে না? সারদা মাথা নেড়ে হ্যাঁ জানালো। লোকগুলো আবারও নমস্কার জানালো বিশ্বজিৎকে। বিশ্বজিৎও হাত জোর করে তার প্রতিউত্তর করল। লোকগুলোর কথাবার্তায় মনে হচ্ছিল তারা ওদের বেশ সম্মান জানাচ্ছে। ওরা তিনজনই তাদের চেয়ে বয়সে বেশ ছোট, তাও এত সম্মান। কিছুক্ষণ পর পর এমন কোনো না কোনো মানুষের সাথে দেখা হচ্ছে, আর তারা প্রত্যেকেই বেশ সম্মান নিয়ে কথা বলছে তাদের সাথে। কি ব্যাপার সারদা, গ্রামে দেহি সবাই তোমাগো অনেক সম্মান করে। আমরা ব্রাহ্মণ তো তাই। গ্রামের মানুষ ব্রাহ্মণ পরিবারের মায়া গো দেবীর মতো মানে। তাই নাকি? হুম, সামনে শস্য ক্ষেত আছে, ওইখানে যাইবেন দাদা। দাদা ডাইকো না, আমার নাম বিশ্বজিৎ। আপনি তো আমার বড়, তার ওপর আবার আমার আত্মীয়। আপনেরে দাদা না ডাকলে কারে ডাকমু? যারেই ডাকো, আমারে ডাইকো না। প্রতিমা ছোট মানুষ। দুজনের হাঁটার গতির সাথে তাল মেলাতে না পেরে সে কিছুটা পিছিয়ে পড়েছিল, অবশেষে আর না পেরে দৌড়ে এসেই তাদের ধরল। তোমরা কি গো, আমারে একা রাইখা আসতাছ কেন? কই একা ফালায়া আসলাম? সারদা, তুমি আর কথা বইল না সারদাদি, তুমি খুব খারাপ। বিশ্বজিৎদা, হুম, আম খাইবা? কই পামু? মিনাদের বাড়িতে মস্ত এক আম গাছ, অনেক মিষ্টি আম, লুকায়া আনমু। একদম না, ব্রাহ্মণ হইয়া চুরি করবি, কৃষ্ণ পাপ দিব। সারদা, উফ সারদা দি, তুমি এই কথা আর কত বলবা বলো তো? কিচ্ছু হইব না, তোমরা একটু বসো, আমি যামু আর আসমু। কিচ্ছু হইব না, আজ ওদের বাসায় কেউ নাই, ইচ্ছামতো আম নিয়া আসমু। তোমরা কিন্তু আমারে রাইখা যাইও না। প্রতিমা দৌড়ে ছুটে গেল একটা বাড়ির দিকে। বিশ্বজিৎ আর সারদা এইবার একদম একা। সারদা, হুম, তুমি প্রতিদিন সন্ধ্যায় স্নান করো কেন? আপনি কেমনে জানলেন? বিস্ময় প্রশ্ন করল সারদা। বিশ্বজিৎও কিছুটা ঘাবড়ে গেল। এমন প্রশ্ন সে করতে চায়নি। কোনোমতে নিজেকে সামলে উত্তর দিল, আসলে আমি তোমারে দক্ষিণ দিকে যাইতে দেখছিলাম। ওইখানে তো সবাই স্নান করতেই যায়, তাই মনে হইল তুমি সন্ধ্যায় ওইখানে স্নান করো। আমি সন্ধ্যাবেলা একটা পূজা করি, ওই পূজা করার আগে পবিত্র হইয়া নিতে হয়, তাই আমি গোসল কইরা পূজায় বসি। ওহ, একটা কথা বলি তোমারে। কি কথা? তুমি না অনেক সুন্দর সারদা। কথাটা বলার সাথে সাথে বিশ্বজিতের চোখের সামনে ভেসে উঠল অপূর্ব সুন্দর সেই নগ্নদেহ। চোখ দিয়েই যে দেহের সাথে প্রতিদিন মিলিত হয় সে। সারদা বুঝতেও পারল না এই সুন্দর কথাটার মাঝে কেমন ঘৃণ্য মনোভাব লুকায়িত ছিল। বিশ্বজিতের কথায় লজ্জায় রক্তিম হয়ে উঠল তার দুই গাল। মনে মনে নিজেকেই ধমক দিল, এখানে লজ্জা পাওয়ার কি আছে?
দাদা হিসেবেই শুধুমাত্র বিশ্বজিৎ তার প্রশংসা করেছে। কিছু কইবা না সারদা দেবী, আপনি আমার চেয়েও বেশি সুন্দর। বিশ্বজিতের সাথে ষোড়শী সারদার সম্পর্ক এগোলো খুবই দ্রুত। এই বয়সটাই মেয়েদের আবেগের, তার ওপর বিশ্বজিৎ দেখতেও ছিল সুপুরুষ। আর 5টা ছেলের সাথে তাকে দাঁড় করালে এক দেখায় চোখে পড়ার মতোই দৈহিক গঠন ছিল তার। সারদা দ্রুতই আকৃষ্ট হয়ে যায় বিশ্বজিতের প্রতি, আর অপরদিকে বিশ্বজিৎ। তার মতো নিকৃষ্ট মানুষ দুটো আছে কিনা সেটা নিয়ে তার নিজেরও বেশ সন্দেহ আছে। যতবারই সে সারদার প্রশংসা করেছে ততবারই নিজ মনে লালন করে কিছু বিকৃত ইচ্ছাকে। তবে সারদা ছিল খুবই সহজ সরল মেয়ে। বিশ্বজিতের নোংরা উদ্দেশ্যগুলো সে ধরতে পারেনি। অন্ধের মতো বিশ্বাস করে গেছে বিশ্বজিৎকে। অবশ্য তার ভাগ্যটা সম্ভবত কিঞ্চিত ভালো ছিল, কারণ বিশ্বজিৎ যতই খারাপ হোক না কেন সারদার প্রতি তার মনে জন্ম নিয়েছিল সত্যিকারের অনুভূতি, আর এ অনুভূতি সম্পর্কে অবগত ছিল শুধুমাত্র সারদা আর প্রতিমা। প্রতিমা বাচ্চা হলেও সকল ধরনের কাজে সাহায্য করেছে বিশ্বজিৎ আর সারদাকে। এতদিনে বিশ্বজিৎকে সে নিজের দাদার মতোই ভালোবাসতে শুরু করেছে। বিশ্বজিৎ অবশ্য প্রতিমাকে বোনের মতো ভালো না বাসলেও বেশ স্নেহ করে। প্রতিমাই বোধহয় একমাত্র মেয়ে ছিল যার প্রতি বিশ্বজিৎ কখনো কুনজরে তাকায়নি। প্রতিমা অবশ্য তখন বেশ ছোট ছিল, চেহারাও সারদার মতো লাবণ্যময় ছিল না। পুরুষকে আকৃষ্ট করার মতো কোনো গুণই তখনকার প্রতিমার মধ্যে ছিল না, অথচ প্রতিমার বয়সী মেয়েদের বিয়ে ওই সময় অহরহ হচ্ছিল। অবশ্য প্রতিমার চেহারা যেমন ভালো না তেমনই খারাপও ছিল না। অল্প বয়সী হলেও মেয়েটা বেশ সচেতন। পিস্তুত বোনকে যে বিয়ে করা যায় না সে সম্পর্কে প্রতিমা তাকে অনেকবার সচেতন করেছে। বিশ্বজিৎ অবশ্য সেসব আমলে নেয়নি। তাদের দেখা করার জায়গা ছিল মূলত বাড়ির পেছনের কৃষ্ণচূড়া গাছটি। বাড়ির কেউ সেদিকে যেত না, তাও বিশেষ নিরাপত্তার জন্য প্রতিমা পাহারা দিত বাইরে। বিশ্বজিতের গ্রামে আসার 1.5 মাস হয়ে এসেছিল প্রায়। এরই মাঝে সারদার মনে জায়গায় তৈরি করে নিয়েছিল সে। বরাবরের মতো সেদিন শুক্রবার সকালেও বিশ্বজিৎ দেখা করতে যায় সারদার সাথে। তোমারে একটা কথা জিজ্ঞেস করি। বিশ্বজিৎ, কি কথা? তুমি এখনো বিয়া করো নাই কেন? গ্রামে তো অনেক আগেই মায়াগো বিয়া হইয়া যায়। আমার বিয়া হইলে তোমার কি হইত? তোমারে তোমার পতিদেবের ঘর থেইকা তুইলা আইনা আমি বিয়া করতাম। এর চেয়ে যে আমি বিয়াই করি নাই সেইটা বেশি ভালো না? হতা অবশ্য ভালো। দ্রুত বিয়াটা সাইরা নিতে হইব বুঝছ। কিন্তু বিশ্বজিৎটা কি? পিস্তুত বোনরে তো বিয়া করা যায় না। ওইটা নিয়া তুমি চিন্তা কইরো না। তোমারে আমার করণের দায়িত্ব আমার। কৃষ্ণ যদি পাপ দেয় তো? দিবে না। কৃষ্ণ নিজেও তো রাধারে ভালোবাসছে, আর আমি রাধারে ভালোবাসলেই দোষ। রাধা তো কৃষ্ণের পিস্তুত বোন ছিল না। কিছু হইব না আমার সারদা দেবী। তুমি দেইখো সব ঠিক হইয়া যাইব। শুনো, আমি আইজ একটু শহরে যাইতাছি। 1 সপ্তাহ লাগতে পারে আসতে। এরপরই আমি কিছু একটা করমু। চইলা যাইবা। সারদার চক্ষুদয়ে জলের উপস্থিতি প্রবলভাবে লক্ষণীয় ছিল সেদিন। বিশ্বজিৎ যত্ন সহকারে প্রেয়সীর অশ্রুজল ঠোঁটের সাহায্যে শুষে নিল। বিশ্বজিতের এমন হঠাৎ স্পর্শে কেঁপে উঠল সারদা। বিশ্বজিৎ মুচকি হেসে কপালে, অধরে, গালে আরও বিভিন্ন জায়গায় অধরের স্পর্শ দিয়ে সারদার কাছ থেকে সেদিন বিদায় নেয়। সেদিন বিশ্বজিৎ কি জানতো এইটা কতবড় একটা ঝামেলায় ফেলে দেবে তাদের। বিশ্বজিৎ যাওয়ার পরপরই সারদার জন্য বেশ ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসে। তারা দ্রুতই বিয়েটা করিয়ে নিতে চায়। সারদার বয়সও বেশি হয়ে গেছে, তাই বাড়ির লোকজন আর দ্বিমত করেনি। বিধবা মায়ের একমাত্র মেয়ে সারদা। সুন্দরী বিধায় বিয়ে দিতে সমস্যা হবে না ভেবে তার মা কখনো বিয়েতে রাজি হয়নি, কিন্তু যতদিন উপলব্ধি হলো মেয়ের বয়স বাড়ছে ততদিনে মেয়ের বিয়ের প্রস্তাব আসা কমে গিয়েছে। যারাও বা আসতো তারা সারদার যোগ্য ছিল না। আজ হঠাৎ এতদিন পরে এমন ভালো একটা প্রস্তাব কেউই ফেলতে চাইল না, তাই 1 সপ্তাহের মাঝেই শুভ সময় দেখে গোধূলি লগ্নে বিয়ে ঠিক করা হলো। সামনের শুক্রবারই সারদার বিয়ে, অথচ তা জানতেও পারল না বিশ্বজিৎ। অপরদিকে বিশ্বজিৎ যে বাসায় নেই তা সবাই উপলব্ধি করতে পারল রাতে। কাউকে কিছু না বলে বিশ্বজিতের এভাবে চলে যাওয়া অবাক করল সকলকেই।
গ্রাম থেকে যাওয়ার পর কোনো মত এক সপ্তাহ একটা জরুরি কাজ করেই গ্রামে ফিরে এসেছে বিশ্বজিৎ। বাড়িতে যেতে যেতে বুঝল বর্ষর কোনো অনুষ্ঠান হচ্ছে। কিসের অনুষ্ঠান তা ঠাউর করতে পারল না বিশ্বজিৎ। এমন সময় দরজায় দেখা গেল বিশ্বজিতের বড় পিসিকে। বিধবাদের শুভ কাজে অংশগ্রহণের নিয়ম নেই বিধায় সে এখানে দাঁড়িয়ে আছে। পিসি, তুই তুই হঠাৎ কইরা কই চইলা গেছিলি বাজান? একটা কাজ পইরা গেছিল পিসি, তাই তাড়াহুড়ায় কাউরে না জানায়াই চইলা গেছিলাম। বাসায় কি কোনো অনুষ্ঠান? আইজ সারদার বিয়া। আমরা তো ভাবছি তুই বুঝি আর আসবিই না। বিশ্বজিতের মাথা ঘুরতে লাগলো। মাথায় শুধু একটা কথাই বেজে চলেছে, আইজ সারদার বিয়া। একটা বাক্য যে এত ভারী হতে পারে তা জানা ছিল না বিশ্বজিতের। সে কোনোমত হন্তদন্ত হয়ে ছুটে গেল ভেতরে, কিন্তু বিশ্বজিৎ অনেক দেরি করে ফেলেছে। সে যাওয়ার আগ মুহূর্তেই সারদার সিঁদুর দান সম্পন্ন হয়েছে। লজ্জা বস্ত্র দ্বারা তার মুখ ঢেকে দেওয়া হয়েছে। বিশ্বজিৎ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। লজ্জা বস্ত্র সরাতেই সারদার চোখ পড়ল বিশ্বজিতের উপর। সাথে সাথেই আঁখি থেকে অশ্রুজল গড়িয়ে পড়ল। সারদা যেন খুব করে বলতে চাইছে, আরেকটু আগে কেন এলে না বিশ্বজিৎতা? বিশ্বজিতের চোখের সামনেই একে একে সকল নিয়ম পালন করে কনে বিদায় দেওয়া হলো। বিশ্বজিৎ দাঁড়িয়ে আছে সারদার শ্বশুর বাড়ির সামনে। সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধতার শিকার। সবাই ঘুমাচ্ছে। আজ সারদার কালরাত্রির রাত। আজকের দিনে বরের মুখ দর্শনও নিষিদ্ধ। কাল হবে বৌভাত আর তারপর ফুলশয্যা। তার সারদা অন্য কারো শয্যাসঙ্গিনী হবে সেটা ভাবতেও পারে না বিশ্বজিৎ। সে নিজে হাজারো নারীর সাথে রাত কাটাতে পারলেও তার জীবনসঙ্গিনীকে হতে হবে সতী। কি বিকৃত চিন্তা চেতনা! বিশ্বজিৎ অতি সতর্ক সহিত ঢুকে গেল বাড়ির ভিতর। বাইরে গাড়িতে প্রতিমা আছে। একমাত্র প্রতিমাই সব জানত, তাই প্রতিমাকেও সাথে নিয়ে এসেছে বিশ্বজিৎ। বাড়িটা খুব বড় না বিধায় সারদাকে খুঁজে পেতে সমস্যা হল না। মহিলাটি সম্ভবত সারদার শাশুড়ি, যার সাথে এখন সারদা শুয়ে আছে। দরজা বন্ধ ছিল না বিধায় বিশ্বজিৎ সহজেই ঢুকে গেল ভিতরে। বিশ্বজিতের কাছে ছিল একটা স্প্রে, যার সাহায্য মানুষকে অজ্ঞান করা যায়। বিশ্বজিৎ সেটা সারদার ঘুমন্ত শাশুড়ির উপর প্রয়োগ করে দরজার বন্ধ করে দিল। সারদা দেবী, উঠো, তাড়াতাড়ি ওঠো। বিশ্বজিতের কণ্ঠস্বর পেয়ে দ্রুত ঘুম ভেঙে গেল সারদার। সে দ্রুত উঠে বসল। তুমি তুমি এইখানে কেন? কেউ দেখলে কি ভাববো? আমার সারদা দেবী, এইখানে তো আমি কই যামু? আমি আজ তোমারে এইখান থেইকা নিয়াই যামু। কেউ দেখলে কেলেঙ্কারির ভইটা যাইব। কেউ দেখব না। আমার উপর বিশ্বাস রাখো। কথাটা বলেই এতক্ষণে সম্পূর্ণভাবে সে সারদাকে দেখল। শাড়ি পরেছে মেয়েটা। হাঁটুর উপর উঠে আছে সেটি। আঁচলটাও কোনোমত বুকে পড়ে আছে। সারদা এখানেও সেটা খেয়াল করেনি। বিশ্বজিতের দৃষ্টি বরাবর নিজের দিকে তাকাতেই লজ্জায় মিয়ে গেল সারদা। নিজেকে ঢেকে নিল যথাসম্ভব, তবে বিশ্বজিৎ আর বাধা মানল না। এতদিন যে নারীর বিশেষ অঙ্গগুলো সে লুকিয়ে দেখেছে, আজ সেই অঙ্গগুলোর উপর আধিপত্য বিস্তার করল সে তারই শ্বশুর বাড়িতে। সারদা বাধা দেওয়ার চেষ্টা করেও পারল না। প্রথম প্রেমিক পুরুষের প্রথম স্পর্শ ঠেলে দেওয়ার সামর্থ্য তার ছিল না। সেও ততক্ষণে জানতে পেরেছে তার শাশুড়ি এখন অচেতন। সকালের আগে ঘুম ভাঙবে না। তাহলে আর বাধা কিসের? নিজেদের মধ্যে একান্ত সময় কাটিয়ে সারদাকে নিয়ে বাড়ি থেকে অতি সন্তর্পণে বেরিয়ে এলো বিশ্বজিৎ। গায়ে একটা চাদর পেঁচিয়ে গাড়ি অবধি পৌঁছে গেল তারা। আমরা এখন কি করমু বিশ্বজিৎতা? এক স্বামী জীবিত থাকলে তো আরেকজনরে বিয়া করণ যায় না। আমি তো এখন বিবাহিত, আর তাছাড়া তুমি তো আমার। আমরা মুসলিম হইয়া যামু। মুসলিম হইলে এ বিয়ার কোন ভিত্তি থাকবো না, আর মুসলিম ধর্মে পিষ্টুত বোনরে বিয়া করা যায়। কি বলো এইগুলা? আমরা ব্রাহ্মণ হইয়া ধর্ম পাল্টামু। কৃষ্ণ পাপ দিব। সৃষ্টিকর্তা সব এক, সারদা। শুধু নাম আর ধর্মের নাম আলাদা। আমরা সবাই এক সৃষ্টিকর্তারই পূজা করি, ইবাদত করি। মোট কথাকে ভগবানে কতটা বিশ্বাস করে ওইটার উপর সব নির্ভর করে। কিন্তু কোনো কিন্তু না। তুমি আমারে ভালোবাসো না সারদা দেবী?
নিজের ঘটনাটি এই অবধি বলে কিছুক্ষণ জন্য থেমে গেল বিশ্বজিৎ ওরফে নাজিমুদ্দিন। চারু আর হামিদ এখনো স্তব্ধ। তাদের যেন বিশ্বাস হতে চায় না এ জঘন্য কাহিনী। এত বড় ধোঁকা, তাদের অস্তিত্বে এত বড় সন্দেহের চিহ্ন। নাজিমুদ্দিন আবার নিজেই বলতে শুরু করল, ওই দিন আমরা পালায়া গ্রামের ছোট একটা ঘরে ছিলাম। পরের দিন আমি আর সারদা মুসলিম ধর্মে যাই, কিন্তু ওই সময় বাধে বিপত্তি। পুরা গ্রাম কেমনে যেন জানতে পাইরা যায় আমাগো মুসলিম হওনের কাহিনী। ব্রাহ্মণ হইয়াও ধর্ম পরিবর্তন করা মানে বিশাল এক পাপ করছিলাম আমরা। ধর্ম শুধু আমি আর সারদাই পাল্টাইছিলাম, কিন্তু গ্রামবাসী ভাইবা ন্যায় প্রতিমাও ধর্ম পাল্টাইছে। আমাগো জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করতে লাগলে এক প্রকার বাধ্য হইয়া আমি সারদার সাথে প্রতিমারেও নিয়া পালায়া আসি। মায়াটা আমাগো জন্য বেঘরে মা তারা চিহ্ন যাইব, সারদা হেইডা মানতে পারল না। সারদারে আইনা আমার বাড়িতে রাখলাম, সবাইরে জানাইলাম আমি বিয়া করছি আর প্রতিমা আমার বইন। যেহেতু আমি বসের ডান হাত ছিলাম তাই বস নিজেই আসে আমার বউরে দেখতে। আমি 5 মিনিটের জন্য একটু বাইরে গেলে বস সারদার লগে অসভ্যতামও শুরু করে। আমি সঠিক সময়ে আসায় সে থাইমা যায়। সারদা যখন আমার কাছে নালিশ করতাছিল আমার কলিজা ছিঁড়া যাইতাছিল। মন চাইতাছিল বসের হাতটা গোড়া থেইকা কাই তারা চিহ্নটা দেই। কত বড় সাহস আমার সারদা দেবীর গায়ে হাত দেয়। সেই দিন বসের লগে আমার ঝামেলা বাঁধে আর আমি তার সাথে কাজ করা ছাইরা দিলাম। হাতে যে জমানো পয়সা ছিল ভাবলাম এইসব দিয়া সারদারে বিদেশে পাঠায়া দিমু। সারদা আমারে অনেক ভালোবাসতো, এইসব জানলেও মানতে পারবো না, কিন্তু তার আগে প্রতিমার কিছু করতে হইতো। ও তো আর মুসলমান হয় নাই যে ওরে মুসলমান কেউর সাথে বিয়া দিমু। পরিকল্পনা কইরা আমি আর সারদা একটা হিন্দু পাড়ায় যাই। ওইখানে নিজেগো ব্রাহ্মণ পরিচয় দেই আর কই প্রতিমা আমার বইন। ওইখানে ভালো আরেকটা ব্রাহ্মণ পরিবার দেখা প্রতিমার বিয়া দিয়া সারদারে বিদেশে পাঠায়া দিলাম। হাত তখন একেবারে খালি, টাকা পয়সা যা ছিল সব সারদারে দিয়া দিছিলাম। আমি 1 সপ্তাহ থাইকা সব গুছায়া দিয়া আসছি, আরেকজন আজের মায়া রাখছিলাম সারদার সাথে সবসময় থাকার জন্য। এখন হাতে টাকা পয়সা নাই, নিজেও চলতে পারি না, সারদারেও কিছু দিতে পারি না। বসের লগেও কাম করতে যাই না নিজের জেদে। তারপর একটা চলার রাস্তা খুঁজতে বড়লোক বাপের মায়ারে মোটা অঙ্কের যৌতুক নিয়া বিয়া করি। ওইটা ছিল মনোরমা। ওই যৌতুকের টাকা দিয়াই তখন আমি চলতাম আর সারদারে টাকা পাঠাইতাম। এরই মাঝে জানতে পারি আমার প্রথম সন্তান আসতে চলেছে। সারদা এক লগে আমার 2 পোলারে জন্ম দিল। সুখেই চলতাছিল সব, কিন্তু একদিন আমার সুখের সংসার তছনছ হইয়া গেল। নিজের হাতেই আমি খুন করছি আমার সারদা দেবীরে। কেন? তাকে কেন খুন করলেন? সে জানতে পেরে গিয়েছিল সব। না, কামের মায়াডারে রাখছিলাম সারদার খেয়াল রাখার জন্য। একদিন ও আমারে জানাইল বিদেশে এক প্রতিবেশীর লগে সারদার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বিশ্বাস করতে পারতাছিলাম না। মাইডাটা কিছু ছবি পাঠাইল, তখন দুনিয়া ঘুরতাছিল আমার। রাগের মাথায় ওই দিন তাড়াহুড়ো কইরা বিদেশ যাই আর সারদার খুন করি, তারপর আবার বসের সাথে কাজে লাইগা যাই। কিন্তু পরে জানতে পারলাম কি জানস, আমার সারদা দেবী আমারে ঠকায় নাই। ওই লোকটার আগেই নজর ছিল আমার সারদার উপর। সারদা লোকটারে সুযোগ দেয় নাই, তাই ওই লোক সারদার ওই কামের মায়াডার সাথে সম্পর্কে যায় আর তারে দিয়া আমারে মিথ্যা বলায় আর মিথ্যা ছবি বানায় আমারে পাঠায়। ওইডা যাই না আবারও বিদেশে যাই আর ওই জানোয়ার 2টারে আমি খুন করি। পোলা 2টারে ন্যানির কাছে রাইখা মানুষ করি। এখন ওইখানেই থাকে। কত ভালো আমার পোলারা, কিন্তু নিজের ভুলে আমি আমার সারদারে হারাইলাম। আমার সবচেয়ে বড় ভুল ছিল তারে বিশ্বাস না করা। আপনি তারে কখনো ভালোই বাসেন নাই। ভালোবাসলে তারে অবিশ্বাস করতে পারতেন না। খুন করার চিন্তাও মাথায় আনতে পারতেন না। তার কথা না হয় বাদই দিলাম, 20টা বছর আমার মায়ের লগে সংসার করার পরেও তার উপর আপনের মায়া পড়ল না। এমন নির্দয়ভাবে হত্যা করলেন আমার মায়েরে। একটা সত্যি কথা কইবেন, আপনি আমারে বা চারুরে কখনো ভালোবাসছিলেন? তোর জন্মের পরেই ভাবছিলাম তুই বড় হইলে তোরে আমাগো দিকে টাইনা আনমু। হেইডার জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করছি।
ভাবছি আমি যদি তোরে ভালোবাসি তাইলে তুই আমার কথা মানবি, কিন্তু সেগুড়ে বালি। আর চারু আমার 6 জন ঔরসজাত সন্তান, তার মধ্যে 2টা পোলা বৈধ। ওই 2 জনের পরে যেই 4 জন আছে তাদের মধ্যে আমি চারুরেই সবচেয়ে বেশি ভালোবাসছি। আমার 2 পোলায় আমারে ইংরেজ গোমতো কইরা ডাকে, তুই ডাকছো বাপজান, আর আমার আরেক পোলা ডাকে বাজান। আর আরেক মায়া আমারে বাপ বইলা স্বীকারই করে না। আমার থেইকা ওর জন্ম হইল আর ও অন্য লোকরে বাপ ডাকে, আমারে ঘৃণা করে। কিন্তু চারু আমার সব পোলাপানের মাঝে আমারে বাবা কইয়া ডাকত। আহ, কলিজাটা জুড়ায়া যাইতো আমার। কখনো কইতে পারতাম না, কইলেই ওর মায়ে পইরা যাইতে হইতো। সবসময় অবহেলা দিয়া আসছি। ওরে নিয়া তো আমাগো অন্য পরিকল্পনা আছিল। মায়ে পড়লে আমার ঝামেলা। হামিদ স্তব্ধ হয়ে রইল। শব্দভাণ্ডার হারিয়ে গেছে তার। এই কথায় তার কি খুশি হওয়া উচিত, নাকি এত বড় ধোঁকাবাজির জন্য রাগ হওয়া উচিত? চারুও কেমন অনুভূতিহীন। জ্ঞান হওয়ার পর থেকে বাবার ভালোবাসা নিয়ে হামিদকে সে হিংসে করত, কিন্তু আজ জানতে পারল হামিদের চেয়ে বেশি নাজিমুদ্দিন তাকে ভালোবাসত। কিন্তু চারুর মাঝে কোনো পরিবর্তন সাধিত হল না। চাওয়া পাওয়া অনেক আগেই হারিয়ে গেছে তার। নাজিমুদ্দিন তাকে ভালোবাসে তাতে কিছুই যায় আসে না তার। সে হামিদের দিকে ইশারা করল নরপিসা তারা চিহ্ন চটার তারা চিহ্নস্তি শুরু করার জন্য। তার শাস্তি হবে ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর, আর তা উপভোগ করবে তারই আদরের কন্যা চারুলতা। হামিদ এগিয়ে গেল নাজিমুদ্দিনের দিকে, হাতে গরম করা ধারালো ছুরি। হামিদ যত্ন সহকারে গালের মধ্যে একটা দাগ কেটে দিল। নাজিমুদ্দিন চিৎকার করে উঠল ছুরির আঘাতে। হামিদ ধীরে ধীরে সম্পূর্ণ মুখটাকে ক্ষতবিক্ষত করে ফেলল। এইটা আমার মা আর সকল মায়ার জন্য, যাদের আপনি আপনের এই সুন্দর চেহারা দিয়া ফাঁসাইছেন। নাজিমুদ্দিন ভয়ঙ্কর ভীতি যুক্ত চক্ষুদয় নিয়ে তাকিয়ে রইল হামিদের দিকে। তার চিৎকারে আশেপাশের মানুষের ঘুম ভেঙে যেতে পারে, তাই হামিদ প্রত্যেকের মতো নাজিমুদ্দিনের জিহ্বা কেটে ফেলল। সাধারণভাবে নয় মোটেও। প্রথমেই জিহ্বায় পেরেক ঠুকল 4 থেকে 5টা। তারপর ধীরে ধীরে একটু একটু করে জিভটা কাটল 4 টুকরো করে, আর শেষবার হাত দিয়ে সেটাকে টেনে একেবারে গলা থেকে বের করে আনল। নাজিমুদ্দিন রুদ্ধশ্বাসে চিৎকার করে উঠল। এখনই এত চিৎকার? মাত্র তো শুরু প্রিয় জন্মদাতা। আপনার পরের বউকেও এভাবে খুঁতারা চিহ্ন ন করেছিলাম। তার কলিজা আর মাংস দিয়েই আপনাকে বিরিয়ানির রান্না করে খাইয়েছি আমি। নাজিমুদ্দিন ভয়ার্ত চোখে তাকালো চারুর দিকে। এতক্ষণ সম্পূর্ণ নেশা উবে গেছে তার। হামিদ এইবার খুব জোরে হাতুড়ি দিয়ে আঘাত করল নাজিমুদ্দিনের হাতে। এতটাই জোরে যে হাত থেকে রক্ত পড়তে শুরু করল। এইটা আমাগো সাথে ধোঁকা করণের শাস্তি। এই হাত দিয়াই তো একের পর এক পাপ করছেন আপনি, তাই না? নাজিমুদ্দিন কিছু বলতে পারল না। সে সামর্থ্য কিছুক্ষণ আগেই হামিদ তার কাছ থেকে কেড়ে নিয়েছে। অবশ্য কথা বলার সামর্থ্য থাকলেও হয়তো সে মাপ চাওয়া ছাড়া আর কিছু বলতে পারত না। হামিদ নিজের ইচ্ছামতো নাজিমুদ্দিনের 2 হাতে হাতুড়ি দিয়ে কারুকার্য চালাতে লাগল। এইবার হামিদ নাজিমুদ্দিনের হাতের নখ তুলতে শুরু করল একটা একটা করে। এতে অবশ্য চারুও সাহায্য করল হামিদকে। নখ তোলার সময় নাজিমুদ্দিনের চিৎকার বেশ ভালোই অনুভব করছিল চারু ও হামিদ। হামিদ এইবার একটা পেরেক আরেকটা হাতুড়ি নিয়ে নাজিমুদ্দিনের শরীরের বিভিন্ন অঙ্গে পেরেক ঠুকতে শুরু করল। জিহ্বাহীন নাজিমুদ্দিন হাজার চেষ্টা করেও কিছু বলতে সক্ষম হল না। হামিদ যেভাবে পেরেকগুলো লাগিয়েছিল চারু একই সিরিয়ালে পেরেকগুলো খুলতে শুরু করল, আর সাথেই বাড়তে থাকলে নাজিমুদ্দিনের চিৎকার। চারু, হুম, লঙ্কা গুঁড়া লাগাবি না তারে? অবশ্যই, তাকে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে স্নান করিয়ে ছাড়ব। তাহলে শুরু কর। হামিদ লঙ্কা গুঁড়োটা এগিয়ে দিল চারুর দিকে। চারু উপর থেকে ছড়িয়ে দিল সেটা। এইবার হামিদ একটা ড্রিল মেশিনের সাহায্যে নাজিমুদ্দিনের 2 পায়ে 2টো ফুটো করল। ব্যথায় নাজিমুদ্দিনের অজ্ঞান হওয়ার দশা। হামিদ একটা হাঁড়িতে জল গরম করে সেটাকে নাজিমুদ্দিনের মুখে ছুঁড়ে মারল। নাজিমুদ্দিনের জ্ঞান ফিরলেও মুখ ঝলসে গেল। আগেও ক্ষত থাকার কারণে নাজিমুদ্দিনের অবস্থা হল করুণ। অবশ্য হামিদ আর চারুর মাঝে বিন্দুমাত্র করুণা ছিল না।
এইবার হামিদ আবারও ছুরিটা গরম করে নিল এবং সেই গরম ছুরিটাই সরাসরি নাজিমুদ্দিনের চোখে ঢুকিয়ে দিল। চারু একই কাজ করল নাজিমুদ্দিনের অপর চোখের সাথে। ছুরিটা তখনও গরম ছিল। হামিদ নাজিমুদ্দিনের দুটো কানই সেই গরম ধারালো ছুরির সাহায্যে কেটে ফেলল। নাকটাকে পাথরের সাহায্যে থেতলে ফেলল। একে একে নাজিমুদ্দিনের সকল দাঁত তুলে ফেলতেও ভুলল না। এখন আর না, আরও কাজ বাকি আছে আমাদের। চারু নিজের হাতে ছুরিটা তুলে নিল। নাজিমুদ্দিনের সারা শরীরে এমনভাবে আঘাত করল যাতে তার ব্যথা হবে ঠিকই, কিন্তু সে মারা যায় না। অতঃপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। চারু আবারও ছুরিটা হাতে তুলে নিয়ে আঘাত করল, আর তারপর হাত ও ছুরির সাহায্যে বের করে আনলো নাজিমুদ্দিনের কলিজা। এতক্ষণ চারুর কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু যখনই কলিজাটা বের করে আনলো তার ভেতরটা কেমন করে উঠল। যতই হোক, লোকটা তার জন্মদাতা ছিল। কিছুক্ষণ আগেই ও জানতে পেরেছে বাবা সম্বোধন করা এই লোকটি আসলেই তাকে ভালোবাসত। অকারণেই বুকটা ভারী হয়ে এলো। কিচ্ছু ভালো লাগছে না। এই লোকটাই ওর যন্ত্রণাময় জীবনের সবচেয়ে বড় কারণ, তাও তার মৃত্যু মানতে চারুর কষ্ট হচ্ছে। যতই হোক, নাজিমুদ্দিন তার বাবা ছিল। খুন করা এই ব্যক্তিগুলোর মধ্যে চারুর যদি কারোর প্রতি মায়া লেগে থাকে তবে সেটা নাজিমুদ্দিনের জন্য লাগত। চারু অনুভব করল তার দুচোখ থেকে জল পড়ছে। চারু আটকাতে চাইল সে জল, কিন্তু সেটা থামল না। অনর্গল গড়িয়ে পড়তে লাগলো চোখ থেকে। নাজিমুদ্দিনকে ঘৃণা করেও কেন তার মৃত্যুতে চারুর চোখে জল? তবে কি মনের কোণে এখনো তার জন্য ভালোবাসা ছিল? আদেও কি সত্যিই সেটা ভালোবাসা? নাজিমুদ্দিন ওরফে সুবহানের আসল নাম তাহলে বিশ্বজিৎ। আপনি আমাকে আগে এইটা বলেননি বেলিফুল? কেন? বলতে ইচ্ছা হয়নি। সাজিদ হতাশ হলো। কে জানে এই মেয়ে আর কত কিছু তাকে বলেনি। সাজিদ, আপনাকে একটা প্রশ্ন করি। করুন। পুলিশেরা এখনো আমার মতো এমন ভয়ঙ্কর আসামি খুঁজছে না কেন? আপনার কেসটার মেইন ইনভেস্টিগেটর আমি চারুলতা। আমি আপনার কেসটা তেমন গুরুত্বপূর্ণ দিয়ে দেখছি না বিধায় পুলিশ ডিপার্টমেন্টে কেউ আপনাকে খুঁজছে না। আপনার সহকর্মীরা, তারাই আপনাকে ধরার কাজটা আমাকে দিয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের কাছে আপনাকে জবাবদিহিতা করতে হচ্ছে না এর জন্য। কেন আপনি এমন ভয়ঙ্কর আসামিকে খোঁজায় এত টালবাহানা করছেন? আপনার কেসটার সম্পর্কে আমরা তেমন কাউকে কিছু জানাইনি। শুধুমাত্র কয়েকজনই আপনার সম্পর্কে জানেন। কেন জানাননি? আমাদের কিছু নিয়ম আছে চারুলতা। আপনি বুঝবেন না। বাদ দিন। ঠিক আছে, আমরা তাহলে এখন যাব। কোথায় যাবেন? আমার ভাই আর ভাবির সাথে তাদের বাসায় যাব। কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই। আর আপনি যদি ভেবে থাকেন আমি মতামত পাল্টাবো তাহলে আপনি ভুল। তাই আমাকে শুধু শুধু কিছু বলে সময় নষ্ট করবেন না। সাজিদ আসলেই চারুর সিদ্ধান্ত বদল করতে পারল না। চারু চলেই গেল হামিদ আর ফাতেমার সাথে। নাজমা বেগম অবশ্য না খেয়ে যেতে দিলেন না তাদের। চারু পুতুলকে জিজ্ঞেস করেছিল সে যেতে চায় কি না, কিন্তু পুতুল নিজের পরীক্ষার জন্য যেতে পারল না চারুর সাথে। নিস্তব্ধ অন্ধকার রাতে চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এ সময় এত কুয়াশা কোথা থেকে এলো কে জানে। এখন তো শীতকাল চলছে না। চারু এগিয়ে গেল আরেকটু সামনের দিকে। কিছুটা সামনেই একটা নারী অবয়ব দেখা যাচ্ছে যে পেছনে ঘুরে আছে। পরনে তার সাদা শাড়ি। মধ্যবয়স্ক এই মহিলাটি শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টেনেছে। কে আপনি? চারুর কথায় সে নারী অবয়বটি চারুর দিকে ঘুরে দাঁড়ালো। মহিলাটির মুখে মায়াবী হাসি। কি অদ্ভুত সুন্দর! চারু অবাক হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করল, মা। কেমন আছস চারু? চারুর এখনো বিশ্বাস হতে চায় না সে সত্যিই মনোরমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু মনোরমা এখানে কিভাবে এলো? চারু ধীর পায়ে এগিয়ে গেল মনোরমার দিকে। এতটাই কাছে যে এখন সে চাইলেই মনোরমাকে উঠে পারবে। কিন্তু চারুর ভয় হচ্ছে যদি মনোরমাকে ছুলেই সে হাওয়ায় মিলিয়ে যায়। মা, আমি কি তোমাকে উঠে পারি মা? প্লিজ মা, একটুখানি। মনোরমা নিজের বুকে জড়িয়ে নিলেন চারুকে। এত বছর পর মায়ের সান্নিধ্য পেয়ে চারু ডুকরে কেঁদে উঠল। কি হইল মা, কান্দস কেন? তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা?
তোমার একবারও আমার কথা মনে হলো না? কিভাবে ওই নরপিশাচটার সাথে আমাকে একা ছেড়ে দিলে? একা কই ছাড়লাম রে মা। হামিদ আছে তো। হামিদ তোরে অনেক ভালোবাসে। তুই দেখিস তোর ভাই থাকতে কেউ কোনোদিন তোর ক্ষতি করতে পারবো না। তুমি আবার ফিরে আসো না মা। আমার আর ভালো লাগে না। এই জীবনটা নিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। হয় তুমি ফিরে এসো, নইলো আমাকে নিয়ে যাও তোমার সাথে। তা যে হয় না মা। এই দুনিয়ায় প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট কাজ থাকে। সেই কাজ শেষ হইলেই তারে ছুটতে হয় সেই অজানা গন্তব্যে। আমার কাজ শেষ হইয়া গেছে, তাই আমারে চইলা যাইতে হইছে। নিজের বাকি কাজ আমি হামিদ আর তোরে দিয়া আসছি। হামিদ তোরে দেখব আর তুই হামিদরে দেখবি। কিন্তু মা, তোর কাজ তো শেষ হয় নাই। তোর যে আরো অনেক দায়িত্ব বাকি আছে রে মা। সেইগুলা শেষ না কইরা তুই আসতে পারবি না। একটা এতিম মায়ারে বড় কইরা তোলার দায়িত্ব যে তোর। এতিম মেয়ে, একটা এতিম মেয়েকে আমি বড় করব। কিন্তু কেন? চারু অবাক হয়ে প্রশ্ন করল মনোরমাকে। মনোরমা মুচকি হেসে বলল, তোর কপালে তাই লেখা আছে মা। মায়াডারে অবহেলা করিস না। নিজ সন্তানের মতোই দেখিস। তোর সন্তান গো থেইকা তারে কখনো আলাদা দেখিস না। তোর সুখ যে আমি খুব কইরা দেখতে চাই রে মা। আরেকটা কথা, সাজিদ পোলাডা কিন্তু খারাপ না। তোরে সুখে রাখব। তার সাথে সুন্দর কইরা জীবনটা সাজায় নে। তোর শাশুড়িটাও খারাপ না মা। তুই তারে সন্দেহ করিস না। ওই মহিলাটাও বড্ড ভালো। তোরে সত্যিই নিজের মায়ার মতো ভালোবাসে। তোরে আরেকটা মূলমন্ত্র শিখায়া দিয়া যাই চারু। এইটা কখনো কোনো পরিস্থিতি ভুইলা যাবি না। সবসময় কথাটা মনে রাখবি। দেখবি জীবনটা সহজ হইয়া গেছে। কঠিন কিছু আর কঠিন মনে হইব না। কি কথা মা? জীবনে কখনো কোনো পরিস্থিতিতে হামিদরে ভুল বুঝবি না। মনে রাখবি, এই দুনিয়ায় যদি তোরে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে তাইলে ওইটা হামি। পরিস্থিতি যেমনই হোক না কেন, অনুকূল আর প্রতিকূল, সবসময় হামিদের উপর বিশ্বাস রাখবি। জীবন সুন্দর হইব। আমি ভাইয়াকে বিশ্বাস করি মা। চোখ বন্ধ করে বিশ্বাস করি। এই বিশ্বাসটাই সবসময় রাখিস মা। মনোরমার ঠোঁটে দেখা গেল তৃপ্তির হাসি। চারু এতক্ষণ মনোরমার সাথে বসে ছিল, কিন্তু এইবার সে মনোরমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জানো মা, ভাইয়ার না ফুটফুটে পরীর মতো একটা মেয়ে আছে। কি মিষ্টি দেখতে তাকে। জানি মা। হামিদের জীবনটা এখন ঠিকঠাক চলতাছে। এখন আমার সকল চিন্তা তোরে নিয়া। তুই তোর জীবনটা সুন্দর মতো গুছায়া নিলেই আমার সব চিন্তা শেষ। একটা কথা কই চারু। বলো মা। এই বসের পেছনে দৌড়ানো ছাইরা দে। কি হইব তারে খুইজা। তারে খুইজা পাইলে যে তোর জীবনটা এলোমেলো হইয়া যাইব মা। তারে খুঁজিস না। আমার জীবন এলোমেলো হয়ে যাবে মানে। মা, তুমি জানো বসকে। তারে খুঁজিস না মা। তোর জীবন আরো একবার উলটপালট হইয়া যাইব। সাজিদের সাথে মন দিয়া সংসার কর। মা, বসকে মা। আমাকে বলো মা। তুমি এখনো আগের মতো করো মা। তুমি অন্যদের অন্যায় কেন দেখো না মা? দেখো আমাকে। তারা কতটা অন্যায় করেছে আমার সাথে। আমি কি তাদের শাস্তি দেব না মা? শাস্তি দিলে কি তুই পুরনো সব ক্ষত ভুইলা যাবি? ভুলে না যাই মা, কিন্তু আমি শান্তি পাব। তারে তারা চিহ্নস্তি দিলে তুই হয়তো শান্তি পাবি, কিন্তু তোর জীবনটা এলোমেলো হইয়া যাইব। কেন হবে মা? উত্তর দাও দয়া করে। এই উত্তর দেওনের অনুমতি আমার নাই। আমার একটা কথা রাখবি মা। কি কথা? আমার বাপটা মৃত্যুশয্যায় রে মা। এখনো জানে না আমি আর নাই। বারবার আমারে দেখতে চায়। তারে একটা চিঠি দিস আমি ভালো আছি। আমি আর নাই সেইটা জানলে আমার বাপটা আর বাঁচব না। আমারে অনেক ভালোবাসতো। তুমি কেন যোগাযোগ করনি মা? কেমনে করতাম? আমার বাপরে খাউনের মাঝ থেইকা উঠায়া বাড়ি থেইকা বাইর কইরা দিছে ওই জানোয়ার। তারপর কোন মুখে আমি আমার বাজানের সামনে দাঁড়াইতাম? মা, আমি তোমাকে খুব ভালোবাসি মা। আমিও তোদের অনেক ভালোবাসি মা। আমার যাওয়ার সময় হইয়া গেছে। আমি এইবার যাই। কোথায় যাবে মা? আপন ঠিকানায়।
চারু উঠে বসল মনোরমার কোল থেকে। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, সে ঠিকানা কেমন মা? আমাকে নিয়ে যাবে? না রে মা, তোরে নেউনের অনুমতি নাই। তুমি ওখানে সুখে আছো তাই না মা? মনোরমার ঠোঁটে প্রশান্তির হাসি দেখা গেল। তার মানে সে সত্যিই সুখে আছে। মনোরমা সুখে আছে জানতেই চারুরও ভীষণ শান্তি লাগল। মা, আমি বলেছিলাম না তোমার এখনো সুখ পাওয়া বাকি আছে? দেখো, এই দুনিয়ায় না পেলেও ওই দুনিয়ার কিন্তু তুমি ঠিকই সুখে আছো। আমি এখন যাই মা। না মা, আমাকে রেখে যেও না। আমি সত্যিই খুব ক্লান্ত। নিয়ে যাও আমায়। মনোরমা কেমন যেন হাওয়ায় মিলিয়ে যায় লাগলো। এই কুয়াশার বুকে মিলিয়ে যেতে লাগলো সে। চারু চিৎকার করে ডাকল মনোরমাকে। আর চিৎকার করার সাথে সাথেই ঘুম ভেঙে গেল তার। হামিদ নিজের মেয়ের সাথে খেলছিল, এমন সময় পাশের ঘর থেকে চারুর চিৎকার ভেসে আসলে সে দৌড়ে ছুটে যায় সেদিকে। হামিদের পিছু পিছু ফাতেমাও আছে। ফ্যান ছাড়া অবস্থাতেও গরমে ঘামছে চারু। ভাইয়া, মা, মা চলে যাচ্ছে। মাকে আটকাও। আমার মা। কি হইছে চারু? হামিদের প্রশ্নের উত্তর দিতে পারে না চারু। স্বপ্নের ঘোর এখনো কেটে যায়নি তার। মা ছিল, এইখানে ছিল, আমার কাছে ছিল। না চারু, মা ছিল না। তুই স্বপ্ন দেখছস। তাকা একবার দেখ আমাদের, ভালো কইরা দেখ। হামিদ ফাতেমাকে পানি আনতে বলল। চারু কিছুতেই শান্ত হচ্ছে না। এতদিন পর মনোরমার সাথে দেখা হলো, আর মনোরমা এত সহজে তাকে ছেড়ে চলে গেল এটা মানতে পারছে না চারু। মা আমাকে অনেক কথা বলেছে, আমাকে ধাঁধার মাঝে ফেলে দিয়েছে, আমাকে আমার প্রশ্নের উত্তর দিল না, আমাকে নিয়েও গেল না নিজের সাথে। কি কইছে মা তোরে? মা বলেছে নাজমা বেগম ভালো, সাজিদ ভালো, আমাকে সংসার করতে বলেছে। আমি জানি নাজমা বেগম ভালো মহিলা, সত্যিই খুব ভালো। মায়ের মতো অনুভূতি পাই আমি তার কাছে, কিন্তু মা কেন বলল সাজিদ ভালো? সাজিদ তো ভালো না। মা কেন আমাকে সাজিদের সাথে সংসার করতে বলল? সাজিদ ভালো না মানে? সাজিদ ভালো না, সত্যিই সাজিদ ভালো না। আমি নাজমা বেগমকে নয়, আমি সাজিদকে সন্দেহ করি। আমি প্রথম থেকেই সন্দেহ করি সাজিদকে। তুমি বলো সে কেন আমাকে জেল থেকে পালাতে সাহায্য করল? আর যদি করেও থাকে তবে কেন আমাকে বিয়ে করল? সে কি এতই মহান যে সব অপরাধ সে ক্ষমা করে দেয়? এত মহৎ হলে সে নিজের স্ত্রীকে কেন ছেড়েছিল? তাছাড়া পুলিশ ডিপার্টমেন্টে এটা জানাজানি হলে তার চাকরি অবধি চলে যেতে পারে। সে কেন আমার মতো এক ভয়ানক আসামির জীবন বাঁচতে নিজের ক্যারিয়ার ঝুঁকিতে ফেলবে বলো? সাজিদ ভালো না, আমি বুঝতে পারি সেটা, কিন্তু মা আমাকে কেন এটা বলল? হামিদ স্তব্ধ হয়ে গেল। চারু তো বলেছিল ও নাজমা বেগমকে সন্দেহ করে, সাজিদকে নয়, আর এখন কি না বলছে সে নাজমা বেগমকে নয় বরং সাজিদকে সন্দেহ করে। তুই সাজিদরে সন্দেহ করস? হ্যাঁ আমি করি, করি সন্দেহ। তাইলে তারে বিয়া করলি কেন? সব সত্য জানার জন্য আমি সব করতে পারি, এমনকি সাজিদকে বিয়েও করতে পারি। আমার জীবনের পরোয়া আমি করি না। হামিদ দু হাতে নিজের চুলের মুষ্টি শক্ত করে ধরল। এই চারু বারবার কেন নিজের জীবন এভাবে বিপদের মুখে ফেলে? চারুর ভালোর জন্য, শুধুমাত্র চারুর ভালোর জন্য ও এত কিছু করছে, আর এই চারুই কি না নিজের জীবনের পরোয়া করছে না? কি হলো ভাইয়া, বলো না কেন? বলো মা কেন আমাকে এমনটা করতে বলল? প্লিজ আমাকে বলো। হামিদের আর সহ্য হলো না। সোজা একটা থাপ্পড় মেরে দিল চারুর গালে। থাপ্পড় খেয়ে যেন চারুও স্বপ্নের ঘোর থেকে বেরিয়ে এলো। সে বুঝতে পারল এতক্ষণ যাবৎ কি কি বলেছে সে। সব বলে দিয়েছে হামিদকে। তুই এমন কেন করলি? কেন করলি এমন? সারা জীবন নিজের দিকটাই কি তুই ভাইবা যাবি? চারু উত্তর দিল না। হামিদের রাগ সম্পর্কে অবগত সে। এখন কিছু বললে আরো একটা থাপ্পড় খাওয়ার সম্ভাবনা আছে। চুপ কেন, উত্তর দে। ফাতেমাও এতক্ষণে পানি নিয়ে চলে এসেছে। চারুর উপর থাকা সকল রাগ গিয়ে পড়ল ফাতেমার উপর। ফাতেমার কাছে থাকা স্টিলের গ্লাসটা মাটিতে ছুঁড়ে ফেলে বলল, এতক্ষণ লাগে তোমার সামান্য পানি আনতে? কলে পানি ছিল না তাই?
ফাতেমাকে কথা শেষ করতে না দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে বলল হামিদ। ফাতেমা ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে স্থান হতে প্রস্থান করল। আমারে মিথ্যা কইছিলি কেন? কেন বলছিলি নাজমা বেগমরে সন্দেহ করস? সাজিদকে সন্দেহ করি বললে তুমি এই বিয়েটা দিতে না, তাই বলেছি। আর বিয়ে করার কারণ হিসেবে দেখিয়েছি নাজমা বেগমকে। কিন্তু মহিলাটি সত্যিই ভীষণ ভালো, একেবারে সহজ সরল ধরনের। এত বড় মিথ্যাটা তুই কইতে পারলি আমারে? চারু উত্তর দেয় না। প্রচণ্ড রাগ নিয়েই সে ঘর থেকে উঠে চলে গেল হামিদ অবশ্য কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে এলো। অঙ্গভঙ্গি স্বাভাবিক। চারু, সাজিদের কাছে যাওনের আর দরকার নাই। তুই আইজ থেইকা এইখানেই থাকবি। সাজিদ এই বাড়ির ঠিকানাও জানে না, তোরে খুঁজতেও পারবো না। তুমিও। আমিও কি মায়ের মতো করছো? মানে? মা কেন বলল বসকে না খুঁজতে? মা তো আগে থেকেই এমন, তাই বলে তুমিও? হামিদ উত্তর দিতে পারে না। হামিদকে নিশ্চুপ থাকতে দেখে চারু বলে উঠল, তোমার ছোটবেলার কথা মনে আছে? জানো একবার কি হয়েছিল? আমি আর রিমা একসাথে হাঁটছিলাম। এমন সময় রিমা কালাম চাচার বাগান থেকে আম চুরি করে। আমি মানা করেছিলাম এমনটা করতে। ও শুনল না, আর কিছুক্ষণ পরেই কালাম চাচার বউ আমাদের ধরে ফেলে। ধরা খাওয়ার পর লিমা সম্পূর্ণ দোষ আমার উপর চাপিয়ে দিল। চাচিকে আমি বারবার বলার পরেও আমার কথা না শুনে লিমার কথা মানল, কারণ লিমাদের পরিবার ছিল মোটামুটি ধনী পরিবার আর আমরা ছিলাম মধ্যবিত্ত। খাওয়া পড়ার অভাব না হলেও কখনো বিলাসিতা করতে পারতাম না। ধনীর পরিবারের মেয়েকে অবিশ্বাস করে কি কেউ মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিশ্বাস করে? চাচিও করল না। মাকে ডেকে আনল। মা চাচির সামনেই আমাকে দুটো থাপ্পড় মেরেছিল সেদিন। অপমানে, রাগে, দুঃখে চোখে জল চলে এসেছিল। যে অপরাধ আমি করিনি তার জন্য মা আমাকে মারল। কোনোরকম যাচাই বাছাই না করেই মারল। কিন্তু বাড়িতে এসে মা আমাকে অনেক ভালোবাসল। মা জানতো আমি চুরি করিনি, কিন্তু সেটা বলার সৎসাহস ছিল না তার। সে সবসময় সমাজ মেনে চলতে চাইত। আমার প্রতিবাদী চেতনা পছন্দ ছিল না মায়ের। মায়ের মনে হতো এতে সম্পর্ক নষ্ট হয়। আমার খুব খারাপ লাগতো জানো। মা সবটা জেনেও শুধুই সমাজ রক্ষার্থে মেয়ের জন্য লড়তেন না। সমাজ কি মেয়ের চেয়েও বড়? এরপর আর কখনো লিমার সাথে কথা বলিনি আমি। লিমা মাফ চাওয়ার পরেও না। যার জন্য আমাকে অপমান হতে হয়েছে, আমার জীবন চলে গেলেও আমি আর তার মুখদর্শন করতে চাইনি। মা তো এমনই ছিল, কারোর সাথে ঝামেলা করতে চাইতো না। ঝামেলা ভয় পাইতো। মা সবটা বুঝাও চুপ থাকতো। দোষ জারি থাকুক, মা আমাদের ভাই বোনেরই শুধু শাসন করত, আর কেউরে কিছু কইতো না। মার মনে হইতো নিজে ভালা থাকলেই সব ঠিক, তাই আমরা যদি ভালা থাকি তো সব ভালা হইব। কিন্তু মা আমাদের দুইজনরেই অনেক ভালোবাসতো, চুপি চুপি ভালোবাসতো। একদিন ফুটবল খেলতে যায়া মারামারি হইল দুই দলে। মা জানতে পায়রা আমার এই মারল, অথচ দোষ আমি করিই নাই। খুব খারাপ লাগছিল ওই দিন। সারাদিন বাসায় আসি নাই। পরে মা হ্যারিকেন নিয়া খুঁজতে বের হইছিল আমারে। আফসোস একটাই, মা আমাদের বুঝলেও কোনোদিন কারোর কাছে আমাদের জন্য সুপারিশ করে নাই। এই ঝামেলাহীন মানুষটির ছেলে মেয়ে হয়ে আমরা কিভাবে এত ঝামেলায় জড়িয়ে পড়লাম বলতো? আমাগো শরীরে তো শুধু এই ঝামেলাহীন মানুষটার রক্তই নাই, আরও একজন জানোয়ারের রক্তও আছে। হামিদ চারুর সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। চারু আবারও ডুব দিল অতীতে। নাজিমুদ্দিনকে সেদিন খুন করার পর হামিদের থেকে বিদায় নিয়ে চারু প্রথমে পুলিশ স্টেশন যায়নি, গিয়েছিল শাওনের কাছে। কতটা কষ্ট নিয়ে শাওন পড়েছিল হাসপাতালের বিছানায়। রাতের বেলা নার্সেরাও ঘুমাচ্ছিল। চারু সকলের চোখের অগোচরেই ঢুকেছিল সে হাসপাতালে। শাওনের চোখ মুখ ছিল মলিন। চোখের নিচে পড়েছিল কালো দাগ। বুকের এবং গলার নিচের হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। চারুর যেন বিশ্বাস হতে চাইছিল না এটাই সেই প্রাণছল শাওন। কয়েকটা বছরে কি অবস্থা হয়েছে তার। চারু শাওনের মাথায় হাত বুলিতে দিতেই শাওনের চোখ খুলে গেল। চারু বুঝতে পারেনি শাওন জেগে যাবে। শাওন চারুকে দেখে একদৃষ্টিতে তাকিয়ে রইল। শাওন ভাই, কেমন আছো? কেবিনে বাতিটা বন্ধ আছে।
কিন্তু বারান্দা থেকে যে আলোটা আসছে তাতে স্পষ্ট সবকিছু। শাওন বড় একটা শ্বাস নিয়ে বহু কষ্টে উচ্চারণ করল, চারু, আমার চারু। কেমন আছস চারু? ভালো আছি। তুমি কেমন আছো শাওন ভাই? ভালো নাই আমি চারু। আমারে নিয়া যায় ইহান থেইকা। আমি আর থাকতে পারতাছি না ইহানে। আমারে নিয়া যাবি না চারু? তোমার এখন চিকিৎসার প্রয়োজন শাওন ভাই। তুমি যেতে পারবে না আমার সাথে? এইখানে আমার চিকিৎসা হইতাছে না চারু। তারা আমারে ইচ্ছা কইরা অসুস্থ বানায়া রাখছে। আমি অনেক আগেই সুস্থ হইয়া যাইতাম। চারু বেশ বড় একজন ধাক্কা খেল। চারু যতদূর জানে এই হাসপাতালটাতে শাওনদের অংশীদারত্ব রয়েছে। এখানে কে শাওনের ক্ষতি করবে? নাকি শাওনই ভুল বুঝছে? শাওন হঠাৎই খুব উত্তেজিত হয়ে পড়ল। বেডের পাশে থাকা মেশিনটাতে শাওনের হার্টবিট অস্থিতিশীল অবস্থায় চলে এলো। চারু, তুই বাসায় যাইস না চারু। কেউ ভালো না। কেউ তোর ভালো চায় না। তোরে নিয়া ভয়ঙ্কর পরিকল্পনা বানাইতাছে সকলে। আমার বাড়িরও সে ভালো না। আমি তারে কত বিশ্বাস করতাম। সে রাখল না। সে তোর ক্ষতি করতে চায়। আমি অনেক চেষ্টা করছি তার চোখে ধুলা দেওনের, কিন্তু তারপরও সে সব বুইঝা গেল। আমি বাঁচাইতে পারলাম না তোরে। তারে যেমনটি মনে হয় সে তেমন না চারু। তুই তারে বিশ্বাস করিস না। তুই কেউরে বিশ্বাস করিস না। সে ইচ্ছা কইরা আমারে এখানে ফালায়া রাখছে যাতে আমি সুস্থ না হই। চারু তুই। শাওনের অবস্থা খারাপ হতে লাগলো। চারু বারবার তাকে শান্ত হতে বলল, কিন্তু শাওন এমন অনেক কথাই বারবার বলে চলেছিল। চারু শান্ত করাতে পারছিল না শাওনকে। চারু গায়ে চাদর জড়িয়ে দ্রুত নার্সকে ডাকতে চাইল, কিন্তু শাওন আটকে দিল তাকে। যাইস না চারু। আমার কথা শুই না যা। আমি এমনিতেও বাঁচমু না। মরণের আগে কি কিছু কথা কইয়া যাইতে চাইতাছি তোরে। এমনটা বলো না শাওন ভাই, কিছু হবে না তোমার। আমি এখনই ডাক্তার ডেকে আনছি। না চারু, আমার কথাটা শোন। চারু, শত্রু তোর আশেপাশেই আছে চারু। তোর সবচেয়ে বড় শত্রু তোর বাপ। আমার বাড়িতেও তোর শত্রু আছে। ওই বাড়ি কখনো যাবি না চারু। মনে রাখবি, এক মায়া আরেক মায়ার সবাই বড় শত্রু। কে তোর ক্ষতি করতে চায় জানস? সে হইল, আমি নাম মনে করতে পারতাছি না চারু। আমি ওর নাম ভুইলা গেছি। ও ইচ্ছা কইরা আমারে পাগল বানায়া দিছে। ওই বাড়ি যাইস না চারু। আমি যদি মইরা যাই তাইলে বুঝবি স্বাভাবিকভাবে মরি নাই আমি। আমারে ও খুন করছে। ও আমারে প্রত্যেক দিন একটু একটু কইরা বিষ দেয় যেন আমি ভালা না হইতে পারি। অনেক কষ্ট নিয়ে শাওন এই অবধি বলে কাশতে শুরু করল। কাশির সাথে বেরিয়ে এলো বেশ খানিকটা রক্ত। শাওন ভাই, তুমি চুপ করো। তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি প্লিজ শান্ত হয়ে যাও। শাওন মাথা নাড়িয়ে না বোঝালো। সে চুপ করবে না। চারু, তুই পালায়া যা। তুই এইখানে থাকিস না। ও তোর জীবনটা ধ্বংস কইরা দিব। তারে দেখতে যেমন সহজ সরল, সে আসলে তেমন না। তুই পালায়া যা। আমি মনে করতে পারতাছি না কেন তার নাম। শাওন ভাই, তুমি আমার কথা ভাবিস না চারু। আমি তোরে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুই পালায়া যা। ওর আসার সময় হইয়া গেছে, তুই পালায়া যা। কার আসার সময় হয়ে গেছে? চারু, তুই যা। যাওনের আগে আমারে একবার বলবি তুই আমারে ভালোবাসোস। একবার বল না চারু। আমি যে তোরে অনেক ভালোবাসি। চারু জানে সে শাওনকে ভালোবাসে না, তবুও শাওনকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য বলতে চাইল সে, কিন্তু অবাক হয়ে চারু লক্ষ্য করল তার গলা থেকে স্বর বের হচ্ছে না। সে হাজার চেষ্টা করেও শাওনকে ভালোবাসার কথা বলতে পারছে না। বল না চারু, বল আমারে, বল। মেশিনটা বারবার ইঙ্গিত দিচ্ছে শাওনের অবস্থা ভালো না। সে এখনো ভিখারির মতো ভালোবাসা চেয়ে যাচ্ছে চারুর কাছে, কিন্তু চারু হাজার চেষ্টা করেও শাওনকে সেটা বলতে পারছে না। হঠাৎই একটা পর্যায়ে গিয়ে শাওনের হৃৎস্পন্দন থেমে গেল। চারু স্তব্ধ হয়ে গেল। এমন সময় দরজায় একটা আওয়াজ পাওয়া গেল। শাওন বলেছিল কারোর আসার সময় হয়ে গেছে। সে কি এসে গেছে? কে সে? চারুকে দেখেই একটি নারী অবয়ব দ্রুত পালিয়ে যেতে লাগলো।
চারুও তার পিছু করল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে হারিয়ে ফেলল তাকে। চারুর স্পষ্ট মনে আছে, সেটি কোনো শাড়ি পরহিত মহিলা ছিল যার গায়ে চাদর জড়ানো। বয়স অনুমান করা যাচ্ছিল না, তবে চারু জানে জমিদার পরিবারের কেউ এমন শাড়ি কিংবা চাদর পরিধান করে না। চারু বেশিক্ষণ তার পিছু করতে পারল না, আবারও দৌড়ে গেল শাওনের কেবিনের দিকে। শাওনের কেবিনে গিয়ে শাওনকে আর জীবিত পায়নি চারু। ততক্ষণে শাওনের প্রাণবায়ু বেরিয়ে গিয়েছিল। শাওনের ভাষ্যমতে তারা শাওনকে প্রতিনিয়ত বিষ দিত, তার ওপর চারুকে দেখে শাওনের মাঝে অতিরিক্ত উত্তেজনার সৃষ্টি হয়েছিল, আর এর ফলেই মারা গিয়েছিল শাওন। শাওনের হত্যাকারী যদি তার বাড়ির কেউ হয়, তাতেও সমান অংশীদারত্ব রয়েছে চারুরও। সে না গেলে শাওন এমন উত্তেজিত হতো না, আর তার মৃত্যুও হতো না। চারু একদিকে যেমন দোষী নয়, অন্যদিকে সে সমান রকমের দোষী। আসলেই কি চারু শাওনের হত্যাকারী? প্রতিবারের মতো এবারেও হামিদের বাধা মানেনি চারু। চলে এসেছিল কিছুদিন পরেই। এখন সে এসেছে সাজিদের সাথে শপিং মলে। বিয়েতে কেনাকাটা করা হয়নি বিধায় সাজিদ তাকে এখানে নিয়ে এসেছে। চারুর নিরুৎসাহিতা দেখে সব কেনাকাটা সাজিদ একাই করছে। চারুর কাজ কেবল হয়ে দাঁড়িয়েছে সাজিদের সাথে ঘোরাঘুরি করা এবং সাজিদ কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দেওয়া। এমন সময় পেছনে থেকে একটা মিহি নারীকণ্ঠের আওয়াজ পাওয়া গেল, চারুলতা। চারু পেছনে ফিরে তাকাতেই দেখা গেল মিলিকে। সেই ডেকেছে চারুকে। মিলি কিছুটা সামনে এগিয়ে এলো। কেমন আছো চারুলতা? অনেক দিনের পরে দেখা। চিনতে পেরেছ তো? হ্যাঁ, চিনব না কেন। কেমন আছেন আপু? ভালো আছি। উনি কে? তোমার হাজবেন্ড। চারু মুচকি হেসে মাথা নাড়ল। মিলি সাজিদের সাথে হাত মিলিয়ে পরিচিত হল। কি করেন উনি? এসআই। বাহ, খুব ভালো। শপিং করতে এসেছো নাকি? হ্যাঁ। আপনি একাই এসেছেন? না, বয়ফ্রেন্ডের সাথে এসেছি। সে ফুড জোনে আছে। চলো না, আমাদের জয়েন করো। না আপু, অন্যদিন। তোমাদের দুজনকে খুবই ভালো মানিয়েছে চারুলতা। ধন্যবাদ। এমন সময়ই সাজিদের ফোনে পুতুলের কল এলো। সাজিদ একটু দূরে চলে গেল। কি এত জরুরি কল এলো যে তোমার বর তোমাকে এভাবে রেখে চলে গেল? চলে কোথায় গেল আপু? সাইডে কথা বলছে মেয়ের সাথে। ওহ, তাই নাকি? তোমাদের কয় ছেলে মেয়ে? এক মেয়ে। বাহ, খুব ভালো। আমি এখন আসি চারুলতা। কথাটা বলেই মিলি চারুকে জড়িয়ে ধরল। সে অবস্থাতেই কানে কানে বলল, আমি তোমাকে কখনো মাফ করব না চারুলতা, কখনো না। ভালোই তো স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে ঘর করছো। বোকা তো আমার ভাইটা। তোমাকে ভালোবেসে আজ সে সর্বহারা। মানে? মানে না বোঝার মতো কম বয়স না তোমার। তোমার স্বামীর সাথে তোমাকে খুব ভালো মানিয়েছে, কিন্তু তুমি কি জানো সে আমার ভাইয়ের চেয়ে সুন্দর নয়? সে এসআই। কই, আমার ভাইয়ের অবস্থানও তো খারাপ নয়, তাহলে কেন ছেড়ে দিলে তাকে? চারু নিশ্চুপ। মিলির কথা যে সে বুঝতে পারছে না এমনটা নয়। তোমার কোনো দোষ নেই চারুলতা। দুনিয়ায় সবচেয়ে বোকা বলে যদি কেউ থাকে তাহলে সে আমার ভাই। আজকাল নিঃস্বার্থভাবে কেউ কাউকে ভালোবাসে না, তবুও সে তোমাকে ভালোবেসে যাচ্ছে, বলো সে কি বোকা নয়? এই পৃথিবীতে এমন ভালোবাসা তুমি কোথায় পাবে যে তোমাকে পাবে না জেনেও ভালোবাসে? কিন্তু আফসোস, সেই ভালোবাসাটা তুমি বুঝলে না। আসলে সবার সব সহ্য হয় না, তাই তোমারও পিওর ভালোবাসাটা সহ্য হলো না। হবেও না কখনো। না, তোমাকে অভিশাপ দিচ্ছি না। তুমি সুখে থাকো। আসলে কি বলো তো, আমার ভাইটা বোকা। সে তোমাতে এতটাই মত্ত যে তোমাকে অভিশাপ দেওয়ার কথা চিন্তাও করতে পারে না। তুমি কষ্টে আছো জেনে তোমার চেয়ে বেশি কষ্ট সে পায়। তোমার মতো পোড়াকপালি আর কেউ নেই চারুলতা। দুনিয়ায় সকলে একটু নিঃস্বার্থ ভালোবাসা চায়। হন্য হয়ে সে ভালোবাসার পেছনে ছোটে, কিন্তু তুমি তো এতটাই পোড়াকপালি যে সে ভালোবাসাটা পেয়েও হারালে। আসলে কি বলো তো, যারা ভালোবাসা চায় না তারাই সত্যিকারের ভালোবাসাটা পায়, আর যারা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসে যায় তারাই দিন শেষে ঠকে যায় খুব বাজেভাবে। মিলি আর এক মুহূর্তও দাঁড়ায় না সেখানে। দৌড়ে বেরিয়ে যায় শপিং মল থেকে।
উপরে কেউ যে তার জন্য অপেক্ষা করছে সে বেমালুম ভুলে গেল। সে প্রথমেই গেল শিহাবের বাড়ি। আজ অফ ডে, শিহাবের বাড়িতেই থাকার কথা। মিলিকে এমন অসময়ে দেখে অবাক হলো শিহাব। কি রে তুই এই সময়? হ্যাঁ আমি। যেই মেয়ের জন্য তুমি এই সন্ন্যাস ধর্ম নিয়ে বসে আছো না, খোঁজ নিয়ে দেখো স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই আছে সে। মিলির কথায় বেশ বড় একটা ধাক্কা খেল শিহাব। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বলল, মানে কি বলছিস তুই এইসব? দেখো তুমি যতই লুকানোর চেষ্টা কর, আমি জানি তুমি যেই মেয়েটির জন্য এখনো বিয়ে করনি সে চারুলতা। আজ আমার দেখা হয়েছিল তার সাথে। স্বামীকে সাথে নিয়ে শপিং করছিল, আবার তাদের একটি মেয়ে আছে। আর তার বর মোটেও কোনো মিডল এইজ লোক নয়, বরং তোমার সমবয়সী। কি বলছিস এইসব? হ্যাঁ ঠিকই বলছি। এইটা সম্ভবত চারুর দ্বিতীয় বিয়ে। নিজে দেখে শুনেই বিয়ে করেছে। বর কিন্তু মোটেও খারাপ না, পুলিশে আছে, এসআই। সে ঠিকই একের পর দ্বিতীয় বিয়ে করেছে, আর তুমি তার জন্য এখন দেউলিয়া হয়ে গেছো। এখনো বলছি ভালোয় ভালোয় বেরিয়ে এসো এই মেয়ের থেকে। ভালো একটা মেয়েকে বিয়ে করে সংসার করো। মিলির কথায় শিহাবের মাথা ধরতে শুরু করছে শিহাব। বুকের মধ্যে প্রচণ্ড চাপ অনুভব করছে সে। বুকে হঠাৎ এত ব্যথা করছে কেন? তার স্বর্ণলতা সত্যি দ্বিতীয় বিয়ে করেছে। কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। মিলি তুই যা তো। আমার ভালো লাগছে না। আমার কথা তো ভালো লাগবেই না। সত্যি বলেছি তো। সত্যি সবসময়তে তো। মিলি তুই যাবি? না আমি যাব না। তুমি আমার ভাই, তোমার প্রতি দায়িত্ব আছে আমার। তোমার চোখের কালো পর্দা সরানোর দায়িত্ব আছে আমার। মিলি যা। যাব না আমি। তুমি আগে বলো তুমি এইবার বিয়ে করে নেবে? মিলি। উপায়ন্তর না দেখে শিহাব ধমকে উঠল মিলিকে। মিলি কিছুটা দমে গিয়ে রাগ দেখিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। বোকা দেখেছে সে, কিন্তু শিহাবের মতো দেখেনি। একে বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। দুনিয়ায় কি কম মেয়ে আছে? মিলি চলে যেতেই মাথা দু হাতে চেপে ধরল শিহাব। বিড়বিড় করে উচ্চারণ করল, ভালোই তো আছো স্বর্ণলতা। আমার প্রতিফোঁটা চোখের জলের হিসেব যেন তোমায় না দিতে হয়। এত হিসেব দেওয়ার ক্ষমতা যে তোমার নেই। তোমাকে কিছু বলার নেই আমার। কোনো অভিযোগও নেই, কিন্তু খুব করে বলতে চাই, ভালো থেকো প্রিয়। এজন্মে না হোক পরজন্মে তুমি আমার, শুধুই আমার। পরকালে কোনো এক পুণ্যের বিনিময়ে না হয় আমি সৃষ্টিকর্তার কাছে তোমায় চেয়ে নেব। তুমি মানে না পাওয়া আশ্বাস। তুমি মানেই আমার এক বুক দীর্ঘশ্বাস। চলবে। গল্পের ষষ্ঠ অংশ। আমি সেই চারুলতা। শুভ্রা, প্রিয়া, স্নেহা।